আসসালামু আলাইকুম। আমার নাম আলী, আর আজ আমি যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি আমার বন্ধু ও তার আম্মুর সাথে ঘটেছিল। কিন্তু যেহেতু ওনারাই এই ঘটনার মূল দুইজন ভুক্তভোগী, সেহেতু এই ঘটনাটি আমি নিজের ভাষাতেই আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার আজও মনে আছে যে আমি আর সামি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিলাম। আমরা ছোটবেলা থেকে একসাথে কাটিয়েছি, খেলাধুলাও একসাথে করেছি, পড়াশোনাও একসাথে করেছি, এমনকি আমরা চাকরিও একসাথেই করতাম। আমরা যা কিছু করতাম সবই একসাথে। ছোটবেলা থেকেই আমি একটা জিনিস আগে থেকেই জানতাম যে সামির বাড়ি হন্টেড ছিল। তার বাড়িতে শুধু সে আর তার মা থাকতেন। আমি কখনো তার পরিবারের বাকি সদস্যদের বিষয়ে জানতে চাইনি, আর সামিও কখনো আমাকে বলেনি। কিন্তু আমার এখনো মনে আছে যে যখন ছোটবেলায় আমি ওদের বাড়িতে যেতাম, তখনই দেখতাম যে তার মা অসুস্থ অবস্থাতেই সবসময় থাকতেন। আমি প্রায়ই দেখতাম যে ওনার চুল এলোমেলো হয়ে আছে। উনি মুখ দিয়ে নানান ধরনের আজব সব আওয়াজ বের করছেন। এছাড়াও ওনার আচরণও বেশ অদ্ভুত ছিল। সামিকে ওর আম্মুর বিষয়ে জিজ্ঞেস করলে বলতো, আম্মুর শরীর ভালো নেই। কারণ সে জানতো যে আমি জিন ভূতের ব্যাপারে বেশ ভালোই ভয় পেয়ে যাই। আর যদি আমি জেনে যেতাম যে সামির আম্মুর সাথে এমন জিন ঘটিত কোনো সমস্যা আছে, তাহলে আমি কোনোদিনও সামির বাসায় যাওয়া দূরে থাক, নিজের চেহারাও ওদের দেখাতাম না। এটা সামি খুব ভালোভাবে জানতো। মাঝে মাঝে যখন আমি সামিদের বাসায় যেতাম, তখন দেখতাম যে ওর আম্মুর হাত পা বাঁধা অবস্থায় একজন হুজুর যেন ময়ূরের পালক দিয়ে ওনার গায়ে আঘাত করছেন। এমন অবস্থায় সামির আম্মু খুব জোরেই চিৎকার চেঁচামেচি করছেন আর মুখ দিয়ে অদ্ভুত সব আওয়াজ বের করছেন। একদিন ওদের বাসায় যাওয়ার পর যেন আমার সাথে কিছু অদ্ভুত জিনিস ঘটে গেল। আমি ওদের কিচেনে দাঁড়িয়ে পানি খাচ্ছিলাম, তখনই হঠাৎ আমার কানের কাছ থেকে সাপের মতো একটা আওয়াজ ভেসে আসলো। যেমনটা সাপ মুখ থেকে জিভ বের করলে হয়, সেই একই শব্দ আমার পেছন থেকে ভেসে আসছিল। আমি যখন পেছনে ফিরে তাকালাম, তখন দেখলাম যে সামির আম্মু দাঁড়িয়ে আছেন। ওনার জিভটা একদম সাপের মতোই বাইরে বের হয়ে আছে। ওনার চেহারায় একটা অদ্ভুত ও ভয়ঙ্কর হাসি ছিল। তিনি আমাকে এমনভাবে পর্যবেক্ষণ করছিলেন যেভাবে কোনো সাপ শিকারের দিকে তাকিয়ে থাকে। আমার বয়স সে সময় 10-11 বছরের মতো হবে। ভয় তখন আমার হাত থেকে পানি ভর্তি গ্লাসটা মাটিতে পড়ে যায়। আমি সেখান থেকে দৌড়ে চলে যাই। এরপর আমার ও স্বামীর দিনগুলো এভাবেই কাটছিল। আস্তে আস্তে একটা সময় আমরা বড় হয়ে উঠলাম। যেমনটা আগে বলেছিলাম যে আমি ও স্বামী একই জায়গায় চাকরি করতাম। চাকরিতে বিকেলের দিকে 1 ঘন্টার মতো ব্রেক আওয়ার হতো। ব্রেক আওয়ারে আমরা দুজনে একই জায়গায় চলে যেতাম আড্ডা দেওয়ার জন্য। আড্ডা দেওয়ার জন্য আমাদের পাশেই রেলওয়ে স্টেশনে গিয়ে বসতাম। একে অপরের সঙ্গে অনেক বিষয়ে কথা বলতাম। সত্যি বলতে স্বামী নিজেও মুসলমান, কিন্তু বাড়ির নানান টেনশনের কারণে সে কিছুটা মাদকাসক্ত হয়ে গিয়েছিল। রেলওয়ে স্টেশনের কাছে একটি দোকানের পাশে থাকা কিছু ব্যক্তির কাছ থেকে সে নেশা জাতীয় দ্রব্য কিনত, আর আমি সর্বোচ্চ কোল্ড ড্রিঙ্কস এবং সিগারেট কিনতাম। একদিন স্বামী আড্ডার সময়ে আমাকে তার মায়ের লাইফের সমস্যাগুলো বলতে শুরু করে। শেষ অবধি সবই বলে সে, যা এত বছর নিজের কাছেই রেখে দিয়েছিল। হয়তো তার মনে হয়েছিল যে আমাকে জানানোর জন্য এটাই সঠিক সময়। সে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে ঘটনা বলতে শুরু করে, কিভাবে আর কবে থেকে তার মায়ের সাথে এই সমস্ত সমস্যার শুরু হয়। ভাই, যখন আমরা এই নতুন বাসায় এসে উঠলাম, তখন সবাই বলতো যে আমাদের বাড়িতে জিনের বসবাস আছে। তখন আমার আম্মু একদম ঠিক ছিলেন। একদিন সন্ধ্যায় যখন আমি বাসায় ফিরে এলাম, তখন আম্মুকে কোথাও খুঁজে পেলাম না। এরপর স্বামী বলল যে অনেকটা সময় সে তার আম্মুকে ঘরের ভেতরে খুঁজতে থাকে। একটু পর রান্নাঘরে স্বামী দেখতে পায় যে ওরা আম্মু বসে আছেন আর একা একা কার সাথে যেন কথা বলছেন। দুজনের গলার আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু স্বামীর আম্মুর সাথে যিনি কথা বলছিলেন তাকে দেখা যাচ্ছিল না, অর্থাৎ ইনভিজিবল কোনো একটা এন্টিটির সাথে আম্মু কথা বলছিলেন। স্বামীর আম্মু এমনভাবে দাঁড়িয়ে নির্দিষ্ট একদিকে তাকিয়ে কথা বলছিলেন যেন উনি কার সাথে আই কন্ট্যাক্ট করছেন এটা বোঝা যাচ্ছিল না।
এই দৃশ্য দেখে স্বামী তার আম্মুকে ডাক দিতে যায়, কিন্তু কোনো পাত্তা দেন না তিনি। এরপর স্বামীর মনে হলো যে আন্টির সাথে যে ইনভিজিবল এন্টিটি রয়েছে, সে আন্টির নজর স্বামীর দিকে ধাবিত করল। স্বামী অনেক ভয়ে ভয়ে আন্টিকে ডাকছিল, কিন্তু তবুও উনি স্বামীর দিকে তাকাচ্ছিলেন না। তবে স্বামী যখনই চুপ হয়ে গেল, 1 মিনিটের মধ্যে আন্টি স্বামীর দিকে তাকালেন। এমন মনে হচ্ছিল যে আন্টির সাথে যে এন্টিটি ছিল সে আন্টিকে বুঝিয়ে দিল, তোমার ছেলে এখানে আছে। এরপর স্বামী আন্টিকে জিজ্ঞেস করলো, আম্মু তুমি কার সাথে কথা বলছো? উনি বললেন, কারোর সঙ্গে না। স্বামী নিজের মায়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আমাকে বলছিল, আর আমি বিমূঢ়ভাবে তাকিয়েছিলাম। ভাবছিলাম এই মানুষটা আমাকে কতটা বোকা বানিয়ে রেখেছে এতদিন। যদি জানতাম ওদের বাড়িতে জিনের বসবাস, তাহলে আমি ওদের বাড়ির ধারে কাছেও যেতাম না। তারপর স্বামী আমাকে আবারও বলতে শুরু করলো, সেদিন তার মা সব কথাগুলো অস্বীকার করেছিলেন, বলেছিলেন কারোর সঙ্গেই তিনি কথা বলছিলেন না। কিন্তু পরের দিন সন্ধ্যাবেলায় যখন স্বামী আবার বাড়িতে এলো, তখন সেই একই দৃশ্য আবারও তার সামনে এলো। কিন্তু সেদিন সে তার মাকে ডাকেননি, বরং দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলেন আন্টি কি বলছেন। আন্টি যেন অদৃশ্য কাউকে বলছিলেন, আমাদের একটু আর্থিকভাবে সাহায্য করো, তার বদলে তোমরা যা বলবে তাই করব। এরপর নাকি আন্টি খুব গম্ভীর হয়ে হাসতে লাগলেন। মনে হচ্ছিল আন্টি যেন ইনভিজিবল এন্টিটির সাথে হাসি তামাশা করছেন। তারপর স্বামী আন্টির কাছে গেল এবং জিজ্ঞেস করলো, আম্মু এসব কি করছো তুমি? স্বামী আস্তে আস্তে ভাবতে লাগলো যে তার মায়ের মানসিক অবস্থার হয়তো অবনতি হয়েছে। সে চিন্তা করলো যে আন্টিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, কিন্তু ডাক্তারের ভাষ্য মতে আন্টি নাকি একদম স্বাভাবিক ছিলেন, অর্থাৎ ওনার কোনো সমস্যাই ছিল না। স্বামীদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। ছোটবেলায় তার মায়ের কোনো আত্মীয় ছিলেন যিনি প্রতি মাসে তাদের কিছু টাকা দিয়ে সাহায্য করতেন, তাই তাদের সামান্য কিছু টাকায় সংসার চলত। হয়তো এই কারণেই তার মায়ের টাকার এই অভাব মেটানোর জন্য ইনভিজিবল এক এন্টিটির কাছে সাহায্য চাচ্ছিলেন তিনি, আর আন্টি সেই মুহূর্তে টাকার বিনিময়ে যে কোনো কিছু করতে রাজি। আমাদের ব্রেক আওয়ারে আর আধা ঘন্টা বাকি ছিল। আমি তখন স্বামীকে জিজ্ঞেস করলাম, তারপর কি হয়েছে? তখন সে বলল যে আমাদের বাড়িতে এরপর থেকে নানান ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আমার মনে হতো যে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়িতে, কিন্তু কাউকেই দেখতে পেতাম না, শুধু অনুভব করতে পারতাম, বাস্তবে কাউকেই দেখতাম না। এরপরে স্বামী আমাকে যা বলল সেটা আমি একদমই বিশ্বাস করতে পারলাম না। সে বলছিল আন্টি নাকি ওই ইনভিজিবল এন্টিটির জন্য খাবার বানিয়ে রাতের বেলা রেখে দিত, আর সেগুলো রান্নাঘর থেকে একা একাই উধাও হয়ে যেত। আমি বললাম, ভাই পাগলের প্রলাপ বন্ধ করো, আমি এসব বিশ্বাস করি না। আমার কথা শুনে তখন সে নিজের মায়ের কসম খেয়ে আমাকে বিশ্বাস করানোর চেষ্টা করলো। আমার কাছে এটা একদমই অবাক করা ব্যাপার ছিল। আমি ভাবলাম হয়তো স্বামীর মা নিজেই খাবার লুকিয়ে রাখেন, আর স্বামী ভাবতো যে সেই এন্টিটি খাবার নিয়ে গেছে। আমার মাথাতেই আসছিল না যে এসব এন্টিটি আমাদের মানুষের বানানো খাবার কেনই বা খাবে। কিন্তু স্বামী তার মাকে খুবই ভালোবাসত, আর আমি জানতাম যে সে কখনো তার মাকে নিয়ে মিথ্যে কসম খাবে না। তারপর স্বামী নিজের ঘটনার বাকি অংশ আমাকে বলতে লাগলো, হালি তোর মনে আছে যখন আমরা ছোট ছিলাম আর তুই আমাদের বাড়িতে আসতিস, তখন আম্মুকে দেখতি না যে আম্মুর হাত পা রশি দিয়ে বাঁধা থাকতো, আর একজন হুজুর ওনার চিকিৎসা করতেন? হ্যাঁ মনে আছে, আমি দেখতাম। আমি তো অনেকবার আন্টিকে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখেছি। আম্মু ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে, তার উপরে পজেশনের প্রভাব বাড়তে থাকে। সে বলতে থাকে প্রথমে আন্টি কেবল অদৃশ্য সত্তার সাথে কথা বলতো, কিন্তু ধীরে ধীরে ওনার আচরণও অস্বাভাবিক হতে শুরু করে। উনি ভাঙা ভাঙা আর জাদ্রেলি ভাষায় নানান রকমের কথা বলতেন, আর বাড়ির ভেতরের নানান আসবাবপত্র ভাঙচুর করতেন। স্বামীর কথা শুনলে মনে হয় যে যেই পরিস্থিতিতে ওর বাড়ি চলছিল, আমার বন্ধুর জন্য নিজের মায়ের সঙ্গে থাকাটা কঠিন হয়ে উঠেছিল। স্বামীও তখন আমার বয়সেই ছিল, আর আমার মতোই সেই সব ব্যাপারে অনেক ভয় পেত। এটা ঠিক যে আজকের আগে সেই বিষয়ে আমাকে কিছু বলেনি, কিন্তু সে তো নিজে সবকিছু জানত। এছাড়াও এমন পরিস্থিতিতে তার মায়ের সঙ্গে একই বাড়িতে একা, আমি সত্যি বলছি তার সাহসকে
আজও আমি স্যালুট জানাই। এরপর স্বামী যা বলল সেটা শুনে আমি নিজেই ভড়কে গেলাম। সে বলল, যখন রাতে সে ঘুমাতে যেত তখন আন্টির রুম থেকে নানান ধরনের অদ্ভুত আওয়াজ ভেসে আসতো। আওয়াজগুলো ছিল কখনো নারীদের আর কখনো পুরুষদের কণ্ঠস্বর, আবার কখনো দুই ধরনের আওয়াজ মিশে যাচ্ছিল। আর আন্টি নাকি তাদের কিছু প্রশ্ন করত, সেই ভয়ানক আওয়াজ নাকি আন্টির প্রশ্নের উত্তরও দিত। স্বামীর অবস্থা এমন হতো যে সে ভয়ে কাঁদতে শুরু করত, কারণ এই অবস্থায় হেল্প চাওয়ার মতো কেউ ছিল না। আন্টি ছাড়া ও দুনিয়ায় ভীষণ একা। ওই হুজুর সাহেব যখনই ভিজিট করতে আসতেন তখনই উনি কিছু আমল দিয়ে যেতেন। কয়েকদিন বেশ ভালো কাটত, তারপর আবার সেই খারাপ অবস্থা। এরপর যখন সেই হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল কেন আন্টির সাথে এই ঘটনাগুলো ঘটে, উনি বলেছিলেন, বাবা, তোমার মায়ের উপরে একই সাথে অনেকগুলো জিনের ছায়া আছে। মনে করতে পারো যে জিনদের একটা গোষ্ঠী তোমার মায়ের উপরে নজর রাখছে। এখন এটা আল্লাহই ভালো জানেন ওই শয়তানগুলো তোমার মা নিজেই দাওয়াত দিয়েছেন নাকি এরা তোমার মার উপরে ভর করেছে। কিন্তু স্বামী যা বলেছিল তা শুনে মনে হয় যে আন্টি সেই এন্টিটিদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, অর্থাৎ সেটা মনে হচ্ছিল যে আন্টি নিজেই হয়তো কিছু রিচুয়াল বা অজিফার মাধ্যমে এদের দাওয়াত করেছিলেন। ওই হুজুর সাহেব স্বামীর আম্মুর চিকিৎসা করছিলেন এবং উনিও স্বামীকে এটা বলেছিলেন, এর কোনো চিকিৎসা নেই, আমি যত জিনকেই ছাড়িয়ে দেই সেগুলো আবার চলে আসে। এরপর হুজুর স্বামীকে একটা সলিউশন দিয়েছিলেন, সেটা ছিল খুব ভয়ানক। স্বামীর বয়স তখন 14 বছর হবে। হুজুর বলেছিলেন যে, বাবা, এর একমাত্র চিকিৎসা হলো যে তোমার মা ভুলবশত যে আমলগুলো করেছে, শয়তানদের ডেকেছে, যারা তোমার মায়ের উপরে নজর রাখছে, তারা চলে যাবে যদি তোমার মা এই শয়তানগুলোকে অন্য কারো উপরে চালান করে দেয়। এতেই তার মুক্তি। স্বামী হুজুরকে জিজ্ঞেস করেছিল, অন্য কারো উপরে পাঠাবেন কিভাবে, মানে কিভাবে সে সম্ভব? এরপর হুজুর সাহেব ডিটেইল স্বামীকে সবকিছু বলেছিলেন। আজ যদি স্বামীর আম্মু সেই জিনদের বলে দেন যে তোমরা আমাকে ছেড়ে আমার ছেলের উপরে চলে যাও, তবেই নাকি এরা আন্টিকে আর বিরক্ত করবে না। তখন স্বামীকে কষ্টটা সহ্য করতে হবে। নিজের মাকে এত কষ্টে থাকতে দেখে সেই সময়ে স্বামী দুঃখজনকভাবে রাজিও হয়ে গিয়েছিল। কিন্তু একটা জিনিসই ছিল যেই কারণে স্বামী কিছুটা ইতস্তত বোধ করছিল, আর সেটা হলো যদি সে এই কাজ করে আর সেই জিনগুলো তার উপরে নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে চাকরি করবে কে, টাকা রোজগার করবে কে, খাবারের যোগান দেবে কে? যেহেতু আমরা দুজনেই খুব ছোট, প্রায় 11 বা 12 বছর বয়সে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, একটা রেস্টুরেন্টে ওয়েটারের জব করতাম, সেহেতু স্বামীর মুখ থেকে সব শুনে আমি ভাবছিলাম, কি মজা করছে নাকি ছেলেটা, নেশায় ভুলভাল বকছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে আমাদের ব্রেক শেষ হয়ে গেছে, তবে পুরোপুরি না, 15 মিনিট বাকি। আমি স্বামীকে বললাম, তাড়াতাড়ি বাকি কাহিনী বলো, তারপর আমরা কাজে ফিরে যাব। কিন্তু এবার সে ভয়ে যেন একদম চুপ হয়ে গেল। আমি বাকি ঘটনা শোনার জন্য জিদ করতে শুরু করলাম। সে বলল, আলী ভাই, তারপর যা কিছু হলো সেটা আমি বর্ণনাও করতে পারছি না। স্বামীর কথা শুরু করার সাথে সাথেই রেস্টুরেন্ট থেকে ম্যানেজারের কল চলে এলো। আমরা ফিরে গেলাম। ঘটনা অসম্পূর্ণ রয়ে গেল। যদিও রাতে ফেরার সময়ও আমরা একই সাথে থাকতাম, কিন্তু রাতের বেলায় সব ঘটনা আমি শুনতে পারতাম না ভয়ের কারণে। কিন্তু পরের দিন বাকি অংশ শোনার জন্য আমার উৎকণ্ঠা খুবই বেশি ছিল, কারণ জানতে ইচ্ছে করছিল যে এরপরে কি হয়েছিল। কারণ সে আর যাই শেয়ার করুক, সব শোনার আগে আমি অনেকবার ওদের বাড়িতে গিয়েছিলাম। আমার চিন্তার কারণও বেড়ে যাচ্ছিল, কারণ আমি ভাবছিলাম যে যেহেতু স্বামীর মা এখন নর্মাল, তাহলে এই জিনগুলো কোথায়? অনেক কষ্টে সেদিন সকাল হলো আর আমরা রেস্টুরেন্টে যাবার প্রস্তুতি নিলাম। রেস্টুরেন্টে পৌঁছে আমি কাজ চালিয়ে যাচ্ছিলাম আর বিরতির জন্য অপেক্ষা করছিলাম। বিরতি হতেই আমি সিগারেট আর কোল্ড ড্রিঙ্কস নিলাম আর স্বামীকে তার ব্যাগ নিয়ে রেল স্টেশনের দিকে রওনা দিতে দেখলাম। সিঁড়িতে বসেই আমি প্রথমে ওকে জিজ্ঞেস করলাম, যেহেতু সেই হুজুর বলেছিলেন যে তোর আম্মুর জিনগুলো অন্য কারো উপরে চালান হতে পারে, তাহলে তুই যে কাউকে এই কাজের জন্য চয়েস করতে পারতি, তাই না? স্বামী বলল যে, না, হুজুর সাহেব বলেছিলেন যে এই কাজ আম্মু শুধু নিজের রক্তের সম্পর্কের কারো সাথে করতে পারেন, যেমন নিজের সন্তান, নিজের হাজবেন্ড বা বাবা মা। আচ্ছা, তাহলে বল এরপরে কি হলো? আমার কথা শুনে স্বামী বলতে শুরু করলো,
স্বামীর কথা শুনে আমার মনে হলো কিয়ামত চলে এসেছে। স্বামীর আম্মু নাকি স্বামীকেই এই কাজের জন্য বেছে নিয়েছিলেন। আমি যেন স্বামীর কথা বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ একজন মা কিভাবে এই কাজ করতে পারেন। স্বামী বলল, আমার মা আমার সঙ্গে এই কাজ করেছিলেন, কিন্তু উনি যদি আমাকে জিজ্ঞেস করে এই কাজ করতেন, আমি তবুও ওনাকে মানা করতাম না। শুধু কষ্ট এই যে উনি আমাকে কিছু জিজ্ঞেস করেননি। আমার মনে হলো স্বামী নিজের ঘটনায় কিছুটা টুইস্ট অ্যাড করছে, কারণ সে জানতো আমি এসব বিষয়ে খুবই ভীতু। সে সব টুইস্ট শুনিয়ে আমাকে ভয় দেখাতে চায়। আমি ওকে বললাম, স্বামী, বাজে কথা বলিস না, আর আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না। আমি এখন ছোট না। এসব বলে যখন আমি ওর মুখের দিকে তাকালাম, তখন ওর মুখে আমি কোনো হাসি দেখতে পেলাম না। ভীষণ গম্ভীর এক মুখ। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে আমাকে হয়তো বলছে, হালি, আমি সত্যি বলছি, এই মুহূর্তে আমি খুব খারাপ অবস্থায় আছি। এরপর স্বামী বলল, তুই জানিস না রাতের বেলা আমার সঙ্গে কি কি ঘটে? ওই শয়তান কিভাবে আমাকে হেনস্থা করে। স্বামীর কথা শুনে আমার খুবই ভয় লাগছিল, কিন্তু সময়টা দিনের বেলা ছিল বলে আমি ওর কথাগুলো শুনতে পারছিলাম। আমি ওকে এরপর বললাম, আমার তো মনে হয় তুই একদম নর্মাল, কারণ আজ পর্যন্ত তোর সঙ্গে এমন কিছু আমি হতে দেখিনি। এরপর সে আমাকে এক ভয়ানক হাসি দিয়ে বলল, তাহলে চল, আজ তোকে দেখিয়ে দেই। স্বামীর কথা শুনে আমি খুবই ভয় পেতে শুরু করলাম। আমি আমার মাইন্ড ডাইভার্ট করার জন্য সিগারেট জ্বালাতে লাগলাম। রেড লাইনের অন্য পাশটা দেখতে লাগলাম। ঠিক তখনই আমার পাশ দিয়ে আমার কানে তেমনি সাপের ফোঁস করার মতো আওয়াজ ভেসে আসলো, যেমনটা স্বামীদের বাসার কিচেনে পানি খাবার সময় স্বামীর আম্মুর মুখ থেকে আমি শুনেছিলাম। আমি ভয়ের রেশ ধরে ধীরে ধীরে বামে তাকালাম, আর দেখলাম স্বামী এমনভাবে জিহ্বা বের করছে যেন ঠিক তার মার মতো। তার চোখ আর মুখে সেই শয়তানি হাসি, যা তার মার চোখে আমি দেখেছিলাম। হঠাৎ সে এক মহিলার কণ্ঠে কথা বলতে শুরু করলো, হালি, এখন তো তোর সামনে চলে এসেছি, বিশ্বাস হয়? আমি এরপর স্বামীকে জোরে জোরে ঝাঁকাচ্ছিলাম আর বলছিলাম, এসব মজা করা বন্ধ কর। কি সব ফাজলামি শুরু করলি স্বামী? আমার মনে হলো স্বামী আর নিজের হুঁশে নেই। এমন অবস্থায় তার মা যেসব কাজ করতেন, যেসব অদ্ভুত ভাষা বলতেন, স্বামীও তাই করছে। ব্যাস, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আর তখনই পাশের মসজিদে আসরের আজান হলো। আজান শুনে স্বামী ধীরে ধীরে একদম স্বাভাবিক হয়ে গেল। তাকে বেশ দুর্বল মনে হচ্ছিল। আমি অনেক কষ্ট করে তাকে তুলে ধরে রেস্টুরেন্টে নিয়ে আসলাম। স্বামীর স্বাভাবিক হতে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো লাগলো। তারপর সে কাজে ফিরে গেল। এরপর বাড়ি ফেরার পথে আমি তাকে জিজ্ঞেস করলাম যে বিকেলে কি হয়েছিল। সে হঠাৎ করে আমাকে প্রশ্ন করলো, কি হয়েছিল বলতো? আমি বললাম, তুই রেল স্টেশনে এমন করছিলি কেন? আমার প্রশ্নের উত্তরে সে বলল তার কিছু মনে নেই। এরপর আমি ওকে আর বেশি কিছু জিজ্ঞেস করিনি। আমি ভাবলাম যে এমনি সে আজ ভীষণ দুর্বল, সুতরাং তাকে সব বিষয়ে আর জিজ্ঞেস করাটা ঠিক হবে না। এরপর 1 বছর পর্যন্ত আর কিছু হয়নি। একদিন এমন একটি ঘটনা ঘটলো যা আমি কখনোই আমার মাথা থেকে মুছে ফেলতে পারবো না। আমরা দুজন একটি দরগাতে গিয়েছিলাম। আমরা বাইরে বসে জিলাপি খাচ্ছিলাম। জিলাপি খেতে খেতে বেশ দেরি হয়ে গিয়েছিল। যেহেতু দেরি হয়েছিল আর আমাদের চাদর চড়ানোর কথা ছিল, সেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছিল। আমি স্বামীকে বললাম, তুই এখানে বস, আমি গিয়ে চাদর চড়িয়ে আসি। যখন আমি ভেতরে গিয়ে চাদর চড়িয়ে এলাম, তখন আমার জন্য এমন একটি দৃশ্য অপেক্ষা করছিল যা আমি জীবনে আর কখনো দেখিনি। স্বামীর হাতের মুঠোয় সে একটা ছুরি নিয়ে বসেছিল, আর ওই ছুরি দিয়ে নিজের হাতে কাঁটা ছেঁড়া করছিল, আর জোরে জোরে চেঁচাচ্ছিল, অদ্ভুত ভাষায় কথা বলছিল। এসব দেখে ওর চারপাশের লোকজন জড়ো হয়ে গেছে। আমি তখন স্বামীর কাছে গিয়ে ওর হাত থেকে ছুরি ছিনিয়ে নিতে চাইলাম, যেন সে নিজের ক্ষতি করতে না পারে। কিন্তু সেখানে থাকা লোকজন আমাকে ধরে বলল, এই মুহূর্তে এই ছেলের উপরে জিনের হাজিরি হয়েছে। এই মুহূর্তে যদি তুমি ওর কাছে যাও তাহলে তোমারও ক্ষতি হতে পারে। ব্যাস, আমি তখন হেল্পলেস একজন ব্যক্তির মতো দাঁড়িয়ে স্বামীকে দেখছিলাম।
সে তার নিজের হাত জখম করছে। একটু পরে সে নিচ থেকেই হঠাৎ করে চোখ বুজে মেঝেতে লুটিয়ে পড়ল। আমি দ্রুত ওর কাছে গিয়ে ছুরি সরিয়ে নিলাম আর তার মুখে পানি ঢালতে শুরু করলাম। এরপর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল সে। এরপর ওকে আমি একটা ট্যাক্সিতে করে নিয়ে যাই হাসপাতালে, চিকিৎসা করালাম। আজও আমার বন্ধু সামি এসব জিন ঘটিত সমস্যার শিকার, আর ওর চিকিৎসাও চলছে। কিন্তু একটা কথা আমি আজও বুঝতে পারিনি, ওর মা কিভাবে এই জিনদের নজরে এলেন। উনি কি কোনো ওয়াজিফা করেছিলেন নাকি কোনো রিচুয়াল? মানলাম যে অভাব আর প্রয়োজন মানুষকে অনেক কিছু করতে বাধ্য করতে পারে, কিন্তু এটা কিভাবে সম্ভব যে একজন মা তার নিজের সন্তানের উপরে শয়তান চালু করবেন, তাও এই কারণে যে তিনি যে সুস্থ হয়ে উঠবেন? আমি আজ পর্যন্ত এর কোনো উত্তর খুঁজে পাইনি। এমন স্বার্থপর মা দেখিনি, এবং আমার মধ্যে আর দ্বিতীয়বার এমন কোনো সাহসও হয়নি যে আমি স্বামীর সাথে বা তার মায়ের সাথে দেখা করব। আমি আপনাদের সকল শ্রোতাদের একটি পরামর্শ দিতে চাই, আপনারা কখনো এমন ওয়াজিফা বা রিচুয়াল করবেন না যা আপনাদের নিজেদের বিপদ ডেকে আনতে পারে। এই ছিল আমার বন্ধু স্বামীর ঘটনা। স্বামীর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এটা ঘটনা নাম্বার 6। তো এই ঘটনাটা আমার আমার বাসার, এটা আমার গ্রামের বাসায়, নওগাঁ জেলার। আমার গ্রামের নাম চণ্ডীপুর। এটা যারা নওগাঁতে শুনছেন তারা চিনতে পারবেন। তো ওখানে একটা ঘটনা ঘটেছিল। তো ঘটনাটা আমি আজকে শেয়ার করব। সবাই শিপ রিলেটেড ঘটনা শুনতে চাই। আমি এর আগে সবগুলো শিপ রিলেটেড ঘটনাই পাঠিয়েছিলাম। আজকে আমার সাথে ঘটনা ঘটা বা আমার দেখা একটা ঘটনা, সেটা শিপ রিলেটেড না, যদিও এটা অতটা ভৌতিক না হতে পারে, বাট এটা একটা লাইফে অ্যাচিভমেন্ট বলা যায়, আমি যেটা অবজার্ভ করেছি বা আমি গেইন করছি। তো আমার গ্রামের বাসায় তখন আমার বয়স 12-13 হবে এরকম। আমি বুঝতে শিখছি সবকিছু এরকম 10 বছরের বেশি হবে। তো ওই সময়টা 2004-5 সাল হতে পারে এরকম। তো ওই সময় আমাদের বাসার পাশে, আমার গ্রামের বাসার পাশে একটা মসজিদ আছে। সেই মসজিদটা আমাদের পূর্বপুরুষ, হয়তো আমার পরদাদা বা আমার দাদার বাবারা, তার বাবারা এই মসজিদটা তৈরি করেছিল। আর কয়েকটা গ্রাম মিলে একটা মসজিদ ছিল। হ্যাঁ, আর আমাদের গ্রামটা শহর থেকে বেশি দূরে না, মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে। তো সেটা একবারে রুরাল এরিয়ার গ্রাম বলা যায় না, এটা ওয়ান কাইন্ড অফ মফস্বল শহরই বলা যায়। তো এনিওয়ে, তারা একটা মসজিদ করেছিল, আর এই মসজিদ রিলেটেডটাই ঘটনা। তো মসজিদটা যখন তৈরি করে তখন ওই সময় গ্রামের আর্থিক অবস্থা সবার অতটা ভালো ছিল না। তো যে যেভাবে পারে হেল্প করে মসজিদটা তৈরি করেছিল। হ্যাঁ, তখন দিন যায়, তখন মসজিদের মানুষের সংখ্যা বাড়ে, মুসল্লির সংখ্যা বাড়ে। আর মসজিদটা যখন করেছিল আমাদের পূর্বপুরুষরা, তখন মসজিদের আশেপাশে কিছু গাছ লাগিয়েছিল। গাছগুলো ভেরি এক্সপেন্সিভ, এখনকার সময় আরো বেশি। মেহগনি, তারপরে বট গাছ, আমের গাছ। হ্যাঁ, তো মসজিদটাও যত বয়স হতে শুরু করে, গাছগুলোও বয়স অ্যাডাল্ট হতে শুরু করে। তো এক সময় যখন দেখা গেল মুসল্লির সংখ্যা বেশি হয়ে যায়, তো মসজিদটা সংস্কারের একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো তখন যেহেতু গ্রামের আর্থিক অবস্থা সবার অতটা ভালো না, যতটা মানুষ দান সাদকা করে যতটুকু ফান্ড তৈরি করা গেছে, তারপরেও ওটা এনাফ ছিল না। আর ওই সময়ে মসজিদটা তৈরি করা হবে ইট দিয়ে। হ্যাঁ, তখন তো ছাদ বা এরকম এত কিছু ছিল না, তখন ইটের প্রচলন খুব বেশি হতো না। মাঝে মাঝে সবাই একটু যারা ইউজ করতো তারা, আর তখন এক্সপেন্সিভ ছিল। তো যেহেতু মসজিদ, তো সবারই একটু বেশি ডিমান্ড থাকে, সবাই চায় যে মসজিদটা একটু ভালো হোক। তো সবাই ডিসাইড করলো যে মসজিদ ইট দিয়ে তৈরি করা হবে, ছোটখাটো হোক বাট ইট দিয়ে তৈরি করা হবে। তো এটা তখন ওই সময় অনেক এক্সপেন্সিভ ছিল। তো যাই হোক, সবাই ফান্ড রেডি করা, তো তৈরি করার কাজ করে গেল। চাঁদা বা দান সৎকার করে কিছু টাকা আর্থিকভাবে ওঠানো হলো। তারপরে ওটা ইটস নট কোয়াইট এনাফ। সো তারপরে যেহেতু টাকার শর্ট হয়ে যায় বা হচ্ছে না, তখন মসজিদ কর্তৃপক্ষ বা মসজিদে যারা মুসল্লিরা যারা ছিল সিনিয়র সিটিজেন, তারা ডিসাইড করলো যে মসজিদে যে গাছগুলো লাগা হয়েছিল, এই গাছগুলো তো মসজিদের জন্যই লাগানো হয়েছিল। তো আজকে যদি মসজিদের জন্য লাগতেছে, তো অবশ্যই এখানে আল্লাহর রহমত আছে।
তো ওই গাছগুলো কাটার ডিসিশন নেওয়া হয় যে গাছগুলো বিক্রি করে যে টাকা হবে সেটা মসজিদ ফান্ডে ইয়ে করে আমরা মসজিদে সংস্কার করব। তো যেভাবে সেই কাজ। তো এমত অবস্থায় মসজিদের যে ইমাম সাহেব ছিল উনি এখনো বেঁচে আছেন। উনি খুব ভালো একজন মানুষ, সবাই ওনার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। তো ওনাকে রাতে স্বপ্নে দেখায় যে আমরা এই গাছে থাকি, হ্যাঁ আমরা তোমাদের সাথে নামাজ পড়ি, তোমাদের কখনো বিরক্ত করি না বা কাউকে আমি কোনো ক্ষতি করি না। তো এই গাছগুলো কেটো না, এটা আমাদের বাসস্থান, আমরা মসজিদের সাথে থাকি, আমরা ধার্মিক জিন, হ্যাঁ তো আমরা কার ক্ষতি করব না। তো যাক, এটা ইমাম সাহেব নিছকে একটা স্বপ্ন বলে হয়তো ইয়ে করে নেয় অতটা, বাট উনি জিনিসটা শেয়ার করেছিল। তো মসজিদের যে মুয়াজ্জিন ছিল আজান দেয় তাকে বা মসজিদের যারা আছে তাদেরকে শেয়ার করেছিল। তো এতটা ওনারা এতটা গ্রাহ্য হিসেবে নেয় না, কারণ আমরাও শুনেছি ছোটবেলা থেকে যে ওই গাছগুলোতে জিন বা ইয়ে থাকে, আমরা পূর্বপুরুষের কাছ থেকেই শুনে এসেছি। হ্যাঁ, তো আমরা ওই মসজিদ এরিয়াটায় পাক পবিত্র হয়ে বা আমরা এইভাবে যাইতাম বা ইয়ে করতাম, আমরা ওখানে বেশি এটা অতটা ইয়ে করতাম না। হ্যাঁ, আর ওই গাছগুলোতে সবসময় ইয়ে চড়া বা ইয়ে ভোগ দখল করা হতো না। তো আর আমি আমার লাইফে আমি কখনো শুনি না যে তারা কাউকে বিরক্ত করেছে বা ইয়ে করছে। হ্যাঁ, আমি এটা শুনেছি যে মসজিদে অনেকবার চোর আসছিল, তো চোরগুলো অজানা কি কারণে চুরি তো করতেই পারে নাই, তো হয়তো তাদের জন্য কিছু ভয় বা এইসব পেয়ে তারা চলে যায়। তো মসজিদে আল্লাহর রহমতে কোনো চুরি বা এরকম হয় না, আমি এখন পর্যন্ত শুনি নাই। এটা ছাড়া অন্য কোনো খারাপ কিছু আমরা ইয়ে করি নাই, অবজার্ভ করি নাই। তো যাই হোক, তো যে ভাবা সেই কাজ তারা ডিসাইড করে এবং গাছ যারা কাটবে তাদের সাথে কথাবার্তা বলে গাছ কাটার ব্যবস্থা করে ফেলে। তো তার কয়েকদিন পর যখন গাছ কাটবে তার আগের দিন মসজিদের মুয়াজ্জিনকে ওই সেম স্বপ্নই, ওরকম টাইপের স্বপ্নই আবার ওরা দেখায় যে আমরা এখানে আছি, আমরা তোমাদের কি ক্ষতি করছি, আমাদের বাসস্থান কেন তোমরা নষ্ট করছো, হ্যাঁ আমরা আমাদের এখানে থাকতে দাও, আমরা কারো ক্ষতি করবো না। তো উনি মুয়াজ্জিন এই জিনিসটা সবাইকে জানাই। তো এখন সবাই নিরুপায়, কারণ ওই সময় তো টাকা দরকার, হ্যাঁ তো মসজিদে সংস্কার করতে হবে। তো যাই হোক, ওরা বলছে যে যাই হোক আমরা একটা মিলাট টিলাট করে এই জিনিসগুলো আমরা ইয়ে করে দিব, যেহেতু আমাদের দরকার, আমরা তো ইচ্ছে করে আর ইয়ে করতেছি না। তো পরে পরে দু একদিন পর গাছগুলো কাটা হলো। কাটার পরে তখন ওই সময় তো ব্যাংক ছিল, বাট ব্যাংকে মানুষ এতটা নির্ভরশীল ছিল না এখনকার মতো, যে টাকা থাকলেই ব্যাংকে নিজে রাখবো এরকম ছিল না। তখনকার মানুষ অনেক সচেতন ছিল, বাট অতটা মডার্নও ছিল না। তো সেক্ষেত্রে গাছ বেচে বিক্রির যে টাকা, সে টাকাগুলো ও ইমাম সাহেব, যেহেতু উনি সিনিয়র মানুষ এবং মসজিদের ইমাম, ওনার কাছে রাখা হলো। উনি নিজের জিম্মায় ওটা ওনার বাসায় নিয়ে যে রেখেছিল। তো যেদিন উনি বাসায় টাকাগুলো রাখে সেদিন থেকে এক বিড়ম্বনার শিকার হয় উনি, যে রাতের বেলা, দিনের বেলা কোনো সমস্যা হয় না, রাতের বেলা দেখে যে ওনার বাসায় ঢিল পড়ে, কন্টিনিউসলি ঢিল। হ্যাঁ, প্রথম রাতে এরকম ঢিল পড়া শুরু করলো। তো এখন উনি বের হয়ে প্রথমে ভাবলো যে হয়তো কোনো দুষ্টু ছেলেপেলেরা হয়তো বদমাইশি করার জন্য এসব করছে। তো উনি একটু চিল্লাচিল্লি করে বললো যে এই তোমরা বদমাইশি করো না, এইসব বলে চলে আসলো। দেখা যায় আবার রাত যত গভীর হয় আবার ঢিল পড়ে, মানে এমন ঢিল পড়ে যেমন গাছের আম ঝড়ের সময় ধপা ধপ পড়ে, এরকম ধপ ধপ করে ঢিল পড়তেই আছে কন্টিনিউসলি। 10-15 মিনিট পড়ার পরে আবার থেমে যায়, আবার ঘন্টাখানিক পর আবার এরকম শুরু হয়। তো উনি বিরক্ত হয়ে বের হয়ে দেখে একটা ঢিল, উনি সংগ্রহ করে, দেখে ওটা একটা ঢিলটা হইতেছে পাথরের। হ্যাঁ, তো ওই সময়ে পাথর, অত বড় বড় পাথর পাওয়াটা খুবই দুষ্কর, মানে এটা কোয়াইট ইম্পসিবল। কারণ তখন রাস্তা তৈরি করতে যে পাথরগুলো করতো সেগুলো অনেক ছোট ছোট, বাট এই পাথরগুলো অনেক বড় টাইপের। তো আমাদের ওই এলাকা কেন, অন্য আশেপাশে কোনো এলাকাতেও পাথর পাওয়া পসিবল না। তখন ইটি তো অতটা সহজলভ্য না, তো পাথর তো অনেক বড় দূরের ব্যাপার। তো যাই হোক, উনি ওইসব বিষয়টা অতটা ইয়ে করে নাই। এইভাবে অনেক রাতটা কেটে যায়। দিনের বেলা জিনিসগুলো উনি অতটা ইয়ে করে না, ভুলে যায়, হয়তো কোনো কারণে হয়তো হতে পারে, এইসব বলে মনের ভুল বলে ইয়ে করে ফেলেছে। পরের দিন রাতে আবার সেই সেম কাজ, রাত যত গভীর হয় তত এরকম উৎপাত শুরু হয়।
তার তখন তো গ্রামের বাসা সবার তো টিনের বাসা, আর টিনের বাসায় একটা করে ঢিল পড়লে যারা টিনের বাসা তারা বুঝবেন যে ব্যাপক শব্দ হয় এবং একটা আতঙ্ক যে কন্টিনিউসলি ধপ ধপ করে টিনের উপরে ঢিল পড়তেই আছে। তো এমন সিচুয়েশন হয়ে গেল যে ওই গ্রামের বাসার টয়লেট গুলো বা ওয়াশরুম বা বাথরুম গুলো, তো এখনকার তো আমাদের অ্যাটাচড রুমের পাশে, তখন ওই গ্রামের বাসাগুলোতে টয়লেট গুলো রুম থেকে দূরে দূরে করা হতো, মানে উঠোনের পাশে একটু দূরে। তো টয়লেটে যাওয়ার সময় তো যাইতে হবে, তখন এমন একটা পর্যায়ে দাঁড়ালো যে তারা টয়লেটে যাবে ওই ঢিলের ভয়ে আর যাইতে পারে না, তখন মাথায় ঝুড়ি বা এইসব কিছু দিয়ে টয়লেটে যায় বা ওই যে টিউবওয়েলে পানি নিতে যায়, মানে খুব একটা ব্যাপক একটা বিড়ম্বনার শিকার হলো। তো উনি গোটা পরিবার নিয়ে একটা ভীত সন্তুষ্ট হয়ে গেল এবং পরে উনি ঘুমায় যাওয়ার পরে ওনাকে রাতে স্বপ্নে দেখায় যে তোমাকে নিষেধ করার পরও তোমরা কেন আমাদের বাসস্থানগুলো নষ্ট করলা, এখন আমরা কোথায় থাকবো, আমাদের থাকার ব্যবস্থায় আমরা তো তোমাদের কারো ক্ষতি করি নাই, তাহলে আমাদের কেন ক্ষতি করলা। হ্যাঁ, এইসব দেখে একটা ভয় স্বপ্ন দেখায়। তো ইমাম সাহেব পরের দিন এই জিনিসগুলো সবার সাথে শেয়ার করার পরে উনি বলে যে আমি মনে হয় একটা বড় অন্যায় করে ফেলছি, আমি এই টাকাগুলো আমার কাছে রাখতে পারতেছি না, আপনি এটা আপনারা কেউ নিয়ে যান। তো মসজিদের যে মুয়াজ্জিন উনিও, এনারা সবাই স্থানীয়, হ্যাঁ, হয়তো ওনারা কোনো পার্ট টাইম জব করে বা কৃষিকাজ করে, সে সাথে মসজিদের কাজও ওনার খেদমত করে, কোনো বেতন ভাতা বা এরকম কোনো কিছু নিত না। তখন মানুষের এতটা ছিল না যে মসজিদে ইমামতি করে বা মুয়াজ্জিন হিসেবে থেকে বা বেতন ভাতা নেবে, এরকম সিচুয়েশন ছিল না। তো মুয়াজ্জিন সাহেবও স্থানীয় ছিল। তো মুয়াজ্জিন সাহেবকে ভার দেওয়া হলো যে আপনি টাকাগুলো নিয়ে যে রাখেন, যখন লাগবে তখন আমরা নিব, যদি ইমাম সাহেব ভয় পাচ্ছে। তো মুয়াজ্জিন সাহেব টাকাগুলো ওনার বাসায় নিয়ে গচ্ছিত হিসেবে রেখে দেন, সহি সালামত হিসেবে। বাট আনফরচুনেটলি এই সেম ঘটনা মুয়াজ্জিন সাহেবের সাথেও ঘটতে শুরু করলো এবং যেহেতু উনি যে জিনিসটা জানছে, তো উনি একটু সাহস করে থাকছে, 1 দিন 2 দিন 3 দিন এরকম 3-4 দিন যখন যায়, তখন দিনের পর দিন উৎপাত আরো বেশি হতে শুরু করে। হ্যাঁ, তো এমন পর্যায়ে উনি প্রচন্ড বিরক্ত হয়ে যায় এবং পরিবারের সবাই ভয় পেয়ে যায় যে এরকম কন্টিনিউসলি এরকম রাতের বেলা, এটা তো আসলে একটা ভয় পাওয়ারই বিষয়। তো তখন উনি অপারগ হয়ে সবাইকে বলে যে আমি টাকা রাখতে পারছি না, আপনার টাকাগুলো নিয়ে যান। তো যাই হোক, এখন টাকাগুলো তো আর কেউ নিতে চাচ্ছে না, তখন ওই টাকাগুলো বাধ্য হয়ে ব্যাংকে রেখে আসা হয়। হ্যাঁ, রেখে আসার পরে তখন সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হয় যে যেহেতু আমরা মসজিদের জন্য করছি, আমরা একটা মিলাদ দিলে হয়তো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটা মিলাদ দেওয়া হয়। মিলাদ দেওয়ার কয়েকদিন কিছু হয় না, এদিকে মসজিদের কাজ চলছে। তো একদিন এক মুসল্লিকে আবার স্বপ্ন দেখাই যে এরকম ওই সেম টাইপেরই স্বপ্ন আবার আরেক মুসল্লিকে দেখে। উনি আবার এসে পরের দিন শেয়ার করে যে আমিও তো এরকম স্বপ্ন দেখলাম, ওরা তো এখনো আমাদের উপর ক্ষিপ্ত। তো এমত অবস্থায় কি করা হবে? তো এটা সবাই নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। তো পরে সবাই একটা ডিসাইড করে যে যাই হোক, আমরা তো একটা ভুল করে ফেলেছি, আর এটা আমরা তো ইচ্ছাকৃত করি নাই। তো সেক্ষেত্রে আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে আমরা তাদের বাসস্থান তো যেহেতু ভেঙে নষ্ট করে ফেলছি, আমরা তা করে দিতে পারবো না, বাট আমরা ওখানে কিছু গাছ লাগাই যাতে ওই গাছগুলো বড় হলে ওনারা থাকতে পারে আর আমাদের হয়তো ডিস্টার্ব করবে না। যদিও তারা ভালো জিন, তারা আমাদের ডিস্টার্ব করে না কখনো, তো করবে না আশা করি। তো সেই হিসাবে একটা মিলাদ দেওয়া হয়। দেওয়ার পরে কিছু গাছ লাগানো হয়। লাগানোর পরে তাদেরকে জানানো হয় যে আমরা যে যা করেছি, আমরা তোমাদের জন্য গাছ লাগাইছি, এই গাছগুলো বড় হোক বা তোমরা চাইলে এখানে থাকতে পারো, আমাদের কোনো অসুবিধা নাই। তো এইসব বলে তাদের কাছ থেকে একটা করা হয়, মিলাদ করা হয়। তো এরপরে ওই ঘটনাটা ওখানেই শেষ হয়ে যায়। পরে আর কখনো এই কিছু আর ঘটে নাই। আর মসজিদটা এখনো আছে, আরো কয়েকবার সংস্কার করে আরো বড় করা হয়েছে। আর ওখানে যে এরকম উপস্থিতি আছে, এটা আমিও একবার টের পেয়েছিলাম। এটা আমার সাথে ঘটেছিল যখন আমি ছোট, আমার তখনও বুদ্ধি হয়েছে। তো ওই মসজিদের সামনে একটু ফাঁকা জায়গা ছিল। তো মসজিদের তখন টিনের মসজিদ ছিল, আর
টিনগুলো অনেক নিচা টাইপের ছিল। হ্যাঁ, তো আমরা ওই মসজিদের সামনে একটু ক্রিকেট খেলতাম। তো ক্রিকেট খেলতে অনেক সময় বল জেট মসজিদের টিনের উপরে আটকে যেত। তো আমি একবার ছোট, অতটা বুঝি নাই, তো আমরা তো সবাই, আমাদের সবাই সাবধান করে যে মসজিদের আশেপাশে কেউ প্রস্রাব করবা না বা এরকম কিছু করবা না। হ্যাঁ, সবসময় পাক পবিত্র হয়ে থাকবা মসজিদের ভিতরে গেলে। তো ছোট মানুষ, আমি তো বুঝি নাই। তো খেলতে খেলতে মসজিদের সাইডে যে আমি আনফর্চুনেটলি একটু প্রস্রাব করে আসি। মসজিদের বাহিরে যে, ওই মসজিদের বাউন্ডারি এরিয়াটা অনেক বড়, মসজিদের মেন বাউন্ডারির বাইরে যে, বাট আসার পরে তখন তো ছোট মানুষ, অতটা পবিত্রতা রাখার অতটা ইয়ে ছিল না, মাথার ভিতর কাজ করে নাই। তো আসার পরে বলটা ওই টিনের উপরে আটকে যায়। তো টিনটার ইয়েটা ছোট হওয়ায় আমরা সবাই, কয়েকজন মিলে আমাকে উঠাই দেয় যে বলটা নামাই নিয়ে আসে। তো আমি বলটা যখন নামাই নিয়ে আসি, নামার বল ফেলে দেই, তারপর ওখান থেকে লাফ মারলে 1 থেকে 1.5 ফিট এরকম হাইট হবে। এটা আমাদের তখন ছোট বাচ্চা, ওরকম দুরন্ত বাচ্চাদের কাছে এরকম কোনো ব্যাপারই ছিল না। তো আমি লাফ দেওয়ার যখন প্রস্তুতি নিচ্ছি, যখন থেকে লাফ দিয়ে নেমে যাব, তখন আমি রাসেল ভাই, আমি স্টিল নাও আই ক্যান ফিল যে পেছন থেকে কেউ আমাকে এরকম একটা ধাক্কা দিয়েছে। হ্যাঁ, আমি এখনো ফিল করতে পারি। তো ধাক্কা দেওয়ার পরে আমি নিচে পড়ে যাই এবং হঠাৎ করে অপ্রস্তুত ভাবে পড়ে যাওয়ার জন্য আমার প্রচন্ড লাগে, আর তখন আমার নিঃশ্বাস অনেক কাইন্ড অফ বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। তো সবাই এরকম চিল্লাচিল্লি করতে, আমার দাদা, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। তো দাদা দৌড়ে আসে, এসে আমাকে মাথায় পানি টানি দেয়, দিয়ে ইয়ে করে দিয়ে বলে যে কি করছো, কি হয়েছে। তখন আমি বললাম যে এরকম এরকম আমাকে পিছনে কেউ ধাক্কা মারছে। তখন দাদা বুঝতে পারছে, বলতেছে তুমি কি করছো। তখন আমি বললাম যে আমি তো এরকম এরকম প্রস্রাব করে আসছি, ভিতরে আসছি, আমি পাক পবিত্র হয়ে আসি নাই। তখন দাদা একটু আমাদের বকাঝকা করলো, দিয়ে সবাইকে বললো যে তোমরা এই মসজিদে আসলে বা এরকম ইয়ে করলে কখনো অপবিত্র হয়ে আসবে না। আর আমরা ছোটবেলা থেকেই ওই জিনিসটা জানতাম যে মসজিদের এরকম ইয়ে আছে। তো রাসেল ভাই, ওই গাছগুলো এখনো অনেক বড় বড় হয়ে গেছে আল্লাহর রহমতে। মেহগুনের গাছ, আমের গাছ, বট গাছ, আবার ওগুলো বড় বড় হয়েছে, এখন কেউ কাটে নাই। আবার কয়েকবার মসজিদ সংস্কার হয়েছে, বাট ওই গাছগুলো কেউ কাটার ইয়ে করে নাই। শুধু একটা গাছ একটু দেয়াল প্রাচীর দেওয়ার সময় একটু ইয়ে হয়েছিল, তো ওই গাছটা কেটে ফেলার সাথে সাথেই আরো কয়েকটা গাছ আমরা লাগাই দিই। হ্যাঁ, যে আমরা তাদের ডিস্টার্ব করবো না, যেহেতু তারা আমাদের ক্ষতি করছে না, তারা আল্লাহর ভক্ত বা আল্লাহর বিধান মানছে, আমাদের সাথে নামাজ পড়ছে, আমরা তাদের কেন ক্ষতি করবো, ডিস্টার্ব করবো। সো তারাও আমাদের কখনো ডিস্টার্ব করে না। তো এইভাবে চলছে। মসজিদটাও কয়েকবার সংস্কার হয়েছে। তো সবার কাছে দোয়া প্রার্থী যে আমাদের মসজিদটা আরো ভালোভাবে সামনের দিকে আগে যাক। আর ঘটনাটা ভয়ের না হলো, এটা একটা শিক্ষামূলক ঘটনা যে আমাদের আশেপাশে আমাদের অজান্তে অনেক কিছুই আছে যেটা আমরা বিশ্বাস করি না, যেটা আমাদের অনেকে ভূত বা জিন এইসবে বিশ্বাস করতে চায় না। বাট রাসেল ভাই, যেহেতু আল্লাহ তাআলা কোরআনেই তো একটা সূরা নাজিল করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে মানুষ, জিন এবং ফেরেশতা তিনি তৈরি করেছেন, সেক্ষেত্রে জিনকে বিশ্বাস করাটা আমাদের ইমানের একটা অংশ হয়ে দাঁড়ায়। তো আমি বিশ্বাস করি, আর এটা বিলিভ করাটা উচিত। জিন আছে, কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। তো যাই হোক রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা, যদিও ভয়ের না হোক, বাট এটা একটা শিক্ষামূলক ঘটনা। প্রায় 5-7 মাস আগের কথা। তুমি তো জানোই আমি নদীর পাড়ের ওই চরে থাকি। আমার মাছ মারার নেশাও কিন্তু অনেক। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার বন্ধু প্রাণ ও ভালো করে জানে। তো নদী শুকিয়ে গেলেই আমরা মাছ মারি, সারাদিনই মাছ মারতাম। আগে মাঝে মাঝে রাত করেও সেই নদীর চরে যেতাম। তো সেই দিন রাতে এক ঘটনা ঘটে গেল, আর সেটি শয়তান নিয়ে। আর এই জন্যই শয়তান নিয়ে এই হাসি ঠাট্টা করাটা আমি একদম পছন্দ করি না। তো কি কাহিনী হয়েছে শোনো। তোমার বন্ধু থাকলে আরো ভালো হতো, একসাথে শুনতে পারতে। সেদিন বিকেলে বড়শি নিয়ে মাছ মারতে গিয়েছি ওই নদীতে, ওই পাড়ে শ্মশানের দিকটায়। তো বিকেলে আমি মাছ মারার জন্য ভালোই মাছ পাচ্ছিলাম। তা সবকিছু বাদ দিলেও 3-4 কেজি তো হবেই।
মাছ মারতে মারতে কখন যে বিকেল শেষ হয়ে সন্ধে হয়ে গেছে টেরও পাইনি। তো আমার কাছে সেই দিন একটা টর্চ লাইট থাকায় আমি চিন্তা করলাম আরো কিছুক্ষণ বসি, তাহলে আরো 1-2 কেজি মাছ পাবো। তো আরো বেশ কিছুক্ষণ বসে দেখি ভালোই মাছ পাচ্ছি। পরে চিন্তা করলাম আজকে রাত্রে মাছ পাবো ভরপুর। তাই মনে মনে চিন্তা করলাম যে রাত 12টায় খেয়ে দিয়ে বড়শি নিয়ে মাছ ধরতে আসবো, কারণ রাতের বেলাতেই বেশি মাছ ওঠে বড়শিতে। এই ভাবনা নিয়েই যে মাছ পেয়েছিলাম তা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে গিয়ে মাছগুলো তোমার মামির হাতে দিয়ে গোসল করে চারটা ভাত খেয়ে একটু বিশ্রাম নিয়ে মনে মনে চিন্তা করলাম যাই নদীর পাড়ে গিয়ে দেখি এবার কেমন মাছ পাই। সময় তখন রাত 12টা। আমি একাই নদীর দিকে রওনা হলাম, বড়শি, টর্চ এগুলো সাথে নিয়ে। আমি নদীর ওই দিকটা গিয়েছিলাম, ওই দিকটা মানে শ্মশানের দিকটা আর কি। হাঁটু সমান পানি পার হয়ে বসলাম ওই চরটাতে। পরে বড়শি দিয়ে মাছ মারতে মারতে ভালোই মাছ পেলাম। হঠাৎ আর মাছ পাই না তো পাই না। প্রায় আধা ঘন্টা পর একটা বড় মাছ টোপ গিলে উঠল আমার বড়শিতে। দেখি ভালোই বড়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মাছটা একদম শান্ত, মনে হচ্ছে মাছটা নড়ছে না আমার বড়শিতে। তাছাড়া মাছটা দেখতে যেমন ছিল, মাছটার লেজ ছিল না, আর চোখগুলো টকটকে লাল। আমি দেখে পুরোই অবাক, আরে এটা আবার কি? অন্যদিকে খুশিও, একটা বড় মাছ পেয়েছি এটা ভেবে। তবে সব আমলে না নিয়ে মাছটা ঝাঁপিতে রেখে আমি আবার টোপ ফেলি। প্রায় কিছুক্ষণ পর আমার টোপে আবার টান লাগে। উঠিয়ে দেখি সেই আগের মাছটার মতোই আর একটা মাছ, একদম সেম সাইজ। লেজটা নেই, চোখটাও লাল। এবার দেখে একটু ভয় পাই, কারণ চর থেকে বেশ কিছু দূরে শ্মশানটাকে দেখা যাচ্ছে। পরে আমি ওই মাছটাকে ঝাঁপিতে যেই রাখতে গেছি তখন খেয়াল করি আমার আগের মাছটা নেই। নেই মানে নেই। আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো ফাঁক ফোকর দিয়ে বের হয়ে গেছে। আমি এত চিন্তা না করে আবার দ্বিতীয় মাছটা রাখলাম এবং টোপ ফেললাম। কিছুক্ষণ পর আবার আগের কাহিনী, সেই একই রকম মাছ পাই। এইবার আমি বেশ কিছুটা ভয় পাই। আমি মাছটা যেই রাখতে যাব দেখলাম আমার প্রথম মাছটার মতো দ্বিতীয় মাছটিও নেই। এবার আমার কাছে কাহিনী কিছুটা ভৌতিক মনে হলো। এর কারণ হলো, একে তো নদীর পাশে শ্মশান, তার উপরে এই নদীতেই বেশ কিছু দূরে লাশ পোড়ানো হয়, সেই সাথে লাশের ছাই এই নদীর পানিতে এসেই পড়ে। তার উপরে রাতও ভালো হয়েছে। তখন মাছ মারতে মারতে প্রায় 2টা বেজে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম এখন আর এখানে থাকাটা ঠিক হবে না। আমি ঝাঁপির মাছগুলোতে চোখ ফেলে দেখি 3টা বড় মাছই ঝাঁপিতে, যে জায়গায় থাকার কথা সেখানেই। কিছুক্ষণ আগেও খালি দেখেছিলাম, বাকি 2টো মাছ কোথা থেকে এলো? এবার আমি অনেক ভয় পেয়ে মাছ মারা বন্ধ করে উঠে পড়ি আর বড়শি ঝাঁপি নিয়ে নদী পার হতে যাই। পার হয়েও যাই। যখনই আমি নদীর পাড়ে উঠি ঠিক তখনই আমার ঝাঁপির ভেতরে কিছু নড়াচড়া করে। আমার মনে হয় হাত দিয়ে সামলানো যাবে না এমন নড়াচড়া। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে থাকি। ঘুরে আমি আবারও নদীর পাড়ে এসে পড়ি। যেদিক দিয়ে আমি চর থেকে পাড়ে উঠেছিলাম সেই দিকে। আমার মাথা পুরো এলোমেলো হয়ে যায়। আমার মাথা একদমই কাজ করে না। এরপর আমার সাথে আবার সেই একই কাজ হয়। আমি যতই বাড়ির দিকে যেতে থাকি ততবারই আমি ঠিক একই জায়গায় এসে পড়ি। এর সাথে আমার হাতে থাকা ঝাঁপের ভেতরের নড়াচড়াও বন্ধ হয়ে যায়। ভাবলাম হয়তো মাছগুলো মরে গেছে, তাই আর নড়াচড়া করছে না। এরপর আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার হাতে থাকা ঝাঁপিটার ওজন মনে হচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমার অনুমান সঠিক, ওজন তো বাড়ছে। এক পর্যায়ে আমি ঝাঁপি হাত থেকে ফেলে দৌড়াতে থাকি বাড়ির দিকে। আমি যতই দৌড়াই বাড়ির পথ কিছুতেই খুঁজে পাই না। সেই একই জায়গাতে দৌড়াতে থাকি। মনে হয় আমি অনেকক্ষণ ধরে
চক্রাকারে একই জায়গায় ঘুরছি। প্রায় 1 ঘন্টা হয়ে যায়। আমি আর পারি না, আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি খালি চিন্তা করি কখন এটা বন্ধ হবে। পরে আমার মনে হয় এসব করে কোনো লাভ নেই, যা হবার হবে, এখন একটু জিরিয়ে নেই, কারণ আমার জীবন যায় যায় অবস্থা। ওই সময়ে একটু জিরিয়ে মরে গেলেও আমার আফসোস থাকতো না। তাই একটা গাছের নিচে বসি, আর সেখানেও আমি একটু শান্তি পাই। বসে আছি, 3-4 মিনিট পরে আমি আমার পাশে আবারও সেই ঝাঁপিটাকে দেখতে পাই, যেটাকে দৌড়ে আমি অনেক দূর ফেলে এসেছিলাম। ঝাঁপিটা আবারও নড়াচড়া করছে। আমি এবার সাহস করে ঝাঁপিটি খুলতে চাই। তারপর আমি যা দেখি আমি জীবনেও ভুলবো না। আমি দেখি একটা ছোট ছেলের কাটা মাথা, ঝরঝর করে রক্ত পড়ছে। এটা দেখে আমি আর হুঁশে থাকি না, অজ্ঞান হয়ে যাই। যখন চোখ খুলি দেখি ভোরের আলো ফুটছে, আজান দিচ্ছে। আমার পাশে সেই ঝাঁপিও নেই। আমি সেখানে আর 1 সেকেন্ড দেরি না করে বাড়ি চলে যাই। পরে তোমার মামিকে সবকিছু বলি। তোমার মামি জানতে চায় এতক্ষণ কোথায় ছিলাম আমি। এই বলে মামা সন্ধ্যা হবার আগে উঠে পড়েন এবং প্রতিদিনের মতো বাড়ির দিকে রওনা দেন। যাওয়ার আগে আমাকে বলে যান, ভুলেও আর শয়তান নিয়ে কোনো ফাজলামি করবে না। আমি যে নদী, নালা, খাল, বিল, পর্বত খুবই পছন্দ করি আর এইসব একা একা ঘুরে বেড়াই, তাও মামা জানেন। তাই যাবার আগে সাফ আমাকে নিষেধ করেন। তবে চলে যাবার পর আমি মনে মনে ভাবলাম, মামা যেমন মানুষ, আমাকে শুধু শুধু একটা কাহিনী বলতে গেলেন কেন? নাকি সত্যি এই কাহিনীটা? এই নিয়ে জাগলো আমার মনে কৌতূহল। এমনিতেই সেই জায়গাটা আমার আগে থেকে পছন্দ, যেখানে মামার সাথে এই ঘটনা ঘটেছিল। যদিও আগে জানতাম না যে এমন হয়েছে তার সাথে। আমি আগে মাঝে মাঝে যেতাম নদীর চরে। তো মামা চলে যাওয়ার পর আমি ভাবলাম যে দেখা যাক কি হয়। বলে রাখা ভালো, আমি সাইক্লিং করতে খুব পছন্দ করি, সেই সাথে অফ রোডিং করতেও। মানে সবসময় সাইকেল নিয়ে আমি এবড়ো থেবড়ো রাস্তায় চলি, যেমন ধরেন শুকনা নদী, মাটির রাস্তা ইত্যাদি। তো কয়েকদিন পর একদিন বিকেলে ভাবলাম, যেহেতু এখন শুকনার মৌসুম, তো সাইকেল নিয়ে সেই নদীর চরটা ঘুরে আসা যাক। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। পথে একজন ভাতিজার সাথে দেখা হয়, তার নাম তনয়। তাকেও সাথে নিলাম। মনে মনে ভাবলাম, ওই জায়গায় যেহেতু যাচ্ছি, একা যাবার চেয়ে দুজন যাওয়া ভালো। তো হঠাৎ তনয় বলে উঠল, চাচা আসো, জিনাই ব্রিজ থেকে ঘুরে আসি। আমি আর মানা করলাম না। ভাবলাম ব্রিজ থেকে ঘুরে এসে না হয় যাব নদীর চরে। যেই ভাবা সেই কাজ। আমরা ব্রিজ থেকে ঘুরে আসতে আসতে সূর্য প্রায় ডুবে গেছে। আমি রাস্তায় তনয়কে বললাম, চল, সময় তো আছেই, নদীর চর থেকে ঘুরে আসি। তনয়ও না করল না। এরপর আমরা আস্তে আস্তে যেতে শুরু করি। সূর্যের আলো তখনও ডুবে যায়নি। তনয় আমাকে বলতে লাগলো যে, চাচা সন্ধ্যায় আগে বাসায় যেতে হবে, তাড়াতাড়ি চলো। আমি বললাম, সমস্যা নেই, তোর কাছে টর্চ তো আছেই। বলে রাখা ভালো, ওর সাইকেলে এমন একটি লাইট ছিল যা অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো আমরা এক সময় যেতে যেতে সেই শ্মশানের কাছে পৌঁছে যাই। সূর্য তখন প্রায় ডুবুডুবু। এর মাঝেই তনয়ের ভয়, কারণ ও শ্মশান অনেক ভয় পায়। ও আমাকে তাড়াহুড়ো করে বলে, আমি গেলাম, তুমি থাকো। আমি তখন আর দেরি না করে বাসার দিকে রওনা দেই। তখন পুরো দমে অন্ধকার হয়ে গিয়েছিল। আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা আর নেই। সেখানে কয়েক মিনিটের মাঝেই খালে পরিণত হয়েছে। তনয় আমাকে কিছুটা রাগের মাথাতেই বলল, দেখো চাচা, তোমাকে আগেই বললাম অন্ধকার নামার আগে চলে আসতে, তুমি শুনলে না। তখন আমার মনে ভয় গেঁথে বসে, কারণ আমার সাথে সুমন মামার মতো কাহিনী আবার না হয়ে যায়। আমি তনয়কে কিছু বুঝতে না দিয়ে বলি, আরে ধুর, আমি তো সাথে আছি, চল। এই বলে টর্চ নিয়ে আমি এগোতে থাকলাম। এরপর আমরা কিছুক্ষণ পথ চলার পরেই কিছু কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ পাই। তখন অবশ্য শব্দটা কম ছিল, কারণ কুকুরগুলো আমাদের থেকে অনেকটা দূরে ছিল। তবে আমরা আরও কিছু দূর যাওয়ার পর আওয়াজটা বাড়তে থাকে। আমরা কুকুরগুলোর দিকে যাচ্ছিলাম, কারণ ওই রাস্তা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আমাদের নেই। এরপর আমরা যখন আরও কাছে যেতে থাকি, তখনই আমরা আনুমানিক
আমি ভুল না হলে 4 থেকে 5টা কুকুর দেখতে পাই। তবে ভয়ের বিষয় হলো যে এমন কুকুর আমরা এর আগে কখনো দেখিনি মাঝ নদীতে, যেখানে কুকুর থাকার কোনো কথাই নয়। আর সেখানে এতগুলো কুকুর, তাও অস্বাভাবিক বড় আকৃতির। আমরা এই দেখে সাইকেল রেখে দৌড় দিতে নিয়েছিলাম, কারণ শুকনো নদীর রাস্তা ছিল এবড়ো খেবড়ো, সাইকেল চালিয়ে যাওয়াটা খুবই কষ্টসাধ্য। সে সাথে আরও একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে কুকুরগুলো কিছু একটা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছে। আমরা ভেবেছিলাম হয়তো খাবার হবে। এরপর আমরা সেই রাস্তা যেখানে কুকুরগুলো দেখেছিলাম সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি, কারণ সেই রাস্তা ছাড়া আর যাবার কোনো উপায় ছিল না। সেই রাস্তা বলতে আমি বুঝাচ্ছি কুকুরগুলো যেখানটায় মারামারি করছে। প্রায় 7 থেকে 10 মিনিট অপেক্ষা করার পর কুকুরগুলো চলে গেল। আমরা রওনা দেই, আর তারপর যা আবিষ্কার করি তা কখনোই ভুলব না। আমরা দেখি যেখানে কুকুরগুলো মারামারি করছিল সেখানে রক্তের ছড়াছড়ি। তনয় দেখে থরথর করে কাঁপছিল। তারপর যা হলো তা আরো ভয়ানক। আমরা এর থেকে কিছু দূর যেতেই দেখি সেখানে একটা কাটা মাথা পড়ে আছে এবং তার চারপাশে কামড়ানোর দাগ, আঁচড়ের দাগ। মাথাটি একটা ছোট শিশুর। মামা যেমনটা বর্ণনা দিয়েছিলেন তেমনই। পরে মনে মনে ভাবি, মামা সত্যিই বলেছিলেন নদীর জলে কিছু একটা তো আছেই। আমি আরো মামার ঘটনা হালকাভাবে নিয়েছিলাম, তবে আমার সাথে প্রায় একই ঘটনা ঘটার পরে বুঝতে পারলাম শয়তানের মোহ বলে কিছু একটা আছে ভাই। মইদুল ভাইয়ের সাথে বেশ কিছুদিন আগে আমার সাথে মোহাম্মদপুরে দেখা হয় একটি চায়ের দোকানে। তিনি আমার পূর্ব পরিচিত ছিলেন, সেদিনও তার সাথে দেখা হয়। তো তখন তিনি আমাকে এই ঘটনাটি শেয়ার করে এবং আমাকে বলে ভূত.com-এ পাঠিয়ে দিলে আমি খুশি হতাম। তিনি ঠিক যেভাবে ঘটনাটি আমাকে বলেছেন আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করছি। আমার বলার ভঙ্গিতে বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রাসেল ভাই। তো রাসেল ভাই, আমি কথা না বেরিয়ে ঘটনা শুরু করছি। আমার বরাব্বুর বাসায় এক দম্পতি কাজ করত 2-3 বেলা খাবারের বিনিময়ে। গ্রামে সেই সময় অনেক অভাব অনটন ছিল। গ্রামের মানুষের মধ্যে তেমন একটা কাজ ছিল না। তো তখন ওই দম্পতি আমার বরাব্বুর বাসায় কাজ করত এবং সেই দম্পতির 2টা বাচ্চা ছিল, 2টাই মেয়ে। ছোট মেয়ে আমার বরাব্বু তো বোনের বাসায় কাজ করত, আর বড় বোনটা আমার বরাব্বুর গরু, ছাগল, গৃহপালিত পশু এগুলার সেবা যত্ন করত। তো আমার বরাব্বুর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, 15 কিলোমিটার দূরে কিছু আবাদি ফসলি ক্ষেত ছিল। বরাব্বু এখানে গ্রামেরই কিছু লোককে রেখেছিল পাহারা দেওয়ার জন্য, কিন্তু যেহেতু 15 কিলোমিটার অনেক দূর হয়ে যায়, এই জন্য সেখানে তারা বেশি দিন থাকেনি। তো এখন বরাব্বু ওই জায়গায় ওই ফসলি ক্ষেতে বিভিন্ন রকমের ফসল চাষাবাদ করত, যেমন আদা, হলুদ, কলা, তরমুজ। তো দেখা গেছে যেহেতু আমার বরাব্বুর বাড়ি থেকে অনেক দূরে ফসলি ক্ষেত, চুরি হয়ে যেত অনেক ফসল। আর সে সময় প্রচুর আদা চোর ছিল। মানুষ অভাব অনটনের তাড়নায় চুরি করত এবং পাশে একটা বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়েরও বাঁশ চুরি হতো। রাসেল ভাই, এগুলো আমি বলছি কেন, ঘটনার বোঝার সুবিধার্থে বলছি। তো তখন বরাব্বু উপায় অন্তর পাচ্ছিল না। কয়েকদিন পরের ঘটনা, বরাব্বু একটা স্টেপ নেয় যে এই যে দম্পতি, তাদের তো থাকার কোনো আবাসস্থল নাই। তখন বরাব্বু এই দম্পতিকে ওই ক্ষেত বাড়িতে 3টা ঘর করে দেন। 2টা থাকার ঘর, 2টা রুম থাকার ঘর, আর একটা রান্নাঘর, এবং তাদের পানির চাহিদা মেটানোর জন্য একটা টিউবওয়েল করে দেন। হঠাৎ গ্রামে মানুষ বলা বলি শুরু করলো সেই দম্পতির যে বড় মেয়ে, সে এলাকারই মহসিন নামে এক ছেলের সাথে
প্রণয়ের সম্পর্কে জড়িয়েছে। মানুষজন তাদেরকে রাস্তায় গল্প করতে দেখতো, বিভিন্ন জায়গায় গল্প করতে দেখতো। এটা মানুষের চোখে কটু লাগে। তো পরবর্তীতে বরাব্বুর কাছে এই বিষয়টা আসে, নালিশ আসে। তো বরাব্বু পরবর্তীতে একটা স্টেপ নেয় যে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। ছেলে ওই দিক দিয়ে গরিব, মেয়েও গরিব। তার কয়েকদিন পরের ঘটনা, সপ্তাহখানেক। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মেয়ের সাথে মহসিনের সম্পর্ক ছিল, দম্পতির মেয়ে, হঠাৎ একদিন বজ্রপাতে মারা গেল বাড়িতে। তো আমিও গিয়েছিলাম রাসেল ভাই, তখন আমি অনেক ছোট ছিলাম। আমি গিয়ে দেখলাম সেই মেয়ে, বরাব্বু যেখানে বাড়ি করে দিয়েছে তাদেরকে, সেই মেয়ে টিউবওয়েলে পানি আনতে গিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, বজ্রপাত তখনই তার শরীরে পড়েছে। গাছের পাতাগুলো সব দেখলাম পুড়ে লাল হয়ে আছে, এবং মেয়েটি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে ধরেছিল ঘরে। তো মেয়েটা ওইভাবেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, পড়ে যায়নি, শুধু তার হাত থেকে পানির পাত্রটি পড়ে গিয়েছে। তো এখান থেকেই রাসেল ভাই মূলত ঘটনার শুরু। তার কয়েকদিন পর থেকেই এলাকায় কিছু ঝামেলা হওয়া শুরু করলো। যেমন আমাদেরই গ্রামের শফিকুল নামে এক ব্যক্তি, তিনি মূলত কুমিল্লা শহরে ইটভাটায় কাজ করে। 3 মাস পর পর সে বাড়িতে আসে। তিনি বাড়িতে এসেছেন 2 দিন হলো। তো তিনি বাজারে গিয়েছেন, বাজার থেকে বাড়ির শাকসবজি কেনাকাটা করে ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে তার যে জায়গায় বাড়ি যেতে হলে অনেক বড় পুকুর, 2 পাশে রাস্তার, মাটির রাস্তার 2 পাশে 2টা বড় পুকুর। এই পুকুরের মাঝখান দিয়ে গিয়েছে রাস্তা। তো সে রাস্তা ধরে ধরে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো তার হাতে কিছু মিষ্টি ছিল, যেহেতু অনেকদিন পর বাড়িতে এসেছেন, তার বাচ্চারা খেতে চেয়েছে, এই জন্য সে কিছু মিষ্টি বাজার থেকে কিনেছে, এবং আরেক হাতে সবজি, বাজারপত্র। তো হঠাৎ তার সামনে ওই যে বজ্রপাতে দম্পতির মেয়ে, সে এসে দাঁড়ায়। তো তাকে উদ্দেশ্য করে বলে শফিকুল নানা। তাকে শফিকুল নানা করে আগেও ডাকতো যখন ওই মেয়ে জীবিত ছিল। তো বলে, শফিকুল নানা, আমাকে পুরা মিষ্টির প্যাকেটটা দে। তো শফিকুল বলে, মজা নেওয়ার জায়গা পাইস নাই? আর এত রাত 12টা 12:30 দিক তুই এত রাইতে কি করিস মেয়ে মানুষ? তখন ওই মেয়ে প্রত্যুত্তর দেয় যে, শফিকুল নানা, তুই কি দিবি? পুরা মিষ্টির প্যাকেট দিবি, নাইলে কিন্তু তুই কিন্তু ফিরতে পারবি না। তো শফিকুল, ওনার তো মানে এইরকম কথা রিপেলে আসবে, উনি এটা কখনো ভাবে নাই। কারণ ওই মেয়ে যখন জীবিত ছিল কখনো তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, দুষ্টুমি করছে, যেহেতু নানা হয়। তো উনি তো ঘাবড়ে যায় যে কি ব্যাপার, এইরকম একরোখার মতো ব্যবহার করতেছে কেন? মেয়ে মানুষ এখন, সে তো যেতেও পারতেছে না। তো তখন সে বলে, না, পুরা মিষ্টি দেওয়া যাবে না, তুই চাইলে আমি তো বের করে দিতে পারি 1টা বা 2টা মিষ্টি। তো তখন সেই মেয়ে বলে, পুরা প্যাকেটই লাগবে। তো সে, যেহেতু রাত হয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে, বর্ষাকাল, রাস্তা কাদা কাদা ভাব, আর তার জন্য তার বউ বাচ্চা অপেক্ষা করছে, অনেকদিন পর বাড়িতে এসেছে, তখন সে ওই মেয়েকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। কিন্তু সে লক্ষ্য করে দেখলো সেই মেয়েকে পাশ কাটিয়ে কিছু দূর সে কয়েক কদম চলে গিয়েছে, সেই মেয়ে আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। সে ভাবলো, এখন রাস্তার পাশে ডানে বামে তো পুকুর, সামন দিক দিয়ে যদি আমাকে আমাকে কাটিয়ে আসলে তো আমার ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে আসতো, তাই না? সামনে কিভাবে আসলো? সে বুঝে ফেলে যে না, সামথিং ইজ রং, কিছু ভুল হচ্ছে আমার। তারপরও মনকে সান্ত্বনা দিয়ে সে, যেহেতু পথ রোধ করেছে,
সে দাঁড়িয়ে পড়ে। তো তখন ওই মেয়ে বলে, তুই মিষ্টি যেহেতু দিলি না, তোর কর্মের ফল তুই ভোগ কর বলে হাতটা লম্বা করে বাড়িয়ে দিয়ে ওনার গলা ধরে থপাস করে একটা আছাড় মারে। আর এই আছাড় খেয়ে উনি এতটাই ব্যথা পান, আর এত জোরেই আছাড় মেরেছে তাকে, তখন সে রাস্তার ধারে যে পুকুর আছে পুকুরে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে, তাকে পাচ্ছিল না। ঘন্টা দেড় ঘন্টা 1 ঘন্টা পর তাকে নাকি পায়, যেটা পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে বলে। তো তাকে পায় পুকুরের ধারে, সে পানিতে পড়ে আছে, শুধুমাত্র তার মাথাটুকু পানির উপরে আর পুরো বডিটুকু পানিতে। পরবর্তীতে সে এই ঘটনাটা সবাইকে জানায়। এই ঘটনা, ওই মেয়ে, সবাই তো বলে ওই মেয়ে তো মারা গিয়েছে। তখন সেও তো হতবাক, আর এইটা কি হলো। তারপর কয়েকদিন পর নাকি উনি প্রচুর অসুস্থ হয়ে যায়। আমি রাসেল ভাই এটা মূলত শুনেছিলাম, আমার মা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করতো, FWA। তো ওনার ওয়াইফ আসতেন মাঝে মধ্যে আমাদের বাড়িতে ওষুধ নিতে, সুখী বড়ি। তো তখন আমি এই ঘটনাগুলো শুনেছিলাম। আরেকটা ঘটনা রাসেল ভাই আমাদেরই এলাকায়, এটাও তার কয়েকদিন পরের ঘটনা। রশিদুল নামে এক শুটকি ব্যবসায়ী আছে আমাদের গ্রামে। তো তিনি মূলত সাইকেলে করে শুটকি বিক্রি করতো বাড়িতে বাড়িতে গিয়ে। তো একদিনের ঘটনা, তিনি আড়তে গিয়েছেন শুটকি কিনতে। তো শুটকি কিনে সে একটা ছোট ব্যাগ আর এক বস্তা শুটকি নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো হাজীগঞ্জ নামে একটা বাজার আছে, ওই বাজার থেকে পুরোটাই মাটির রাস্তা। এই মাটির রাস্তা ধরে ধরে সে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো ফিরতে 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 হঠাৎ ওই রশিদুল ওনাকে একজন বলে যে, তোর হাতে যে ইলিশ মাছের শুটকিগুলো আছে সব দিয়ে যা। তো উনি যেহেতু বর্ষাকাল এবং আকাশ প্রচুর মেঘলা, অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছিল না, হালকা একটু দেখা যাচ্ছিল আবছা আবছা। তো উনি ডানে বামে তাকিয়ে দেখে, কিরে কোথায়, কোনো মানুষ তো নাই। তো তখন উনি কি করে, ওনার হাতে টর্চ লাইটটা মারে, দেখে টর্চ লাইট দিয়ে মেরে দেখে না কোনো কিছু তো নাই। তো উনি আবার আনমনে হাঁটতে থাকে। আবার পুনরায় আবার তাকে বলে যে, তোর হাতে যে ইলিশ মাছগুলো আছে আমাকে দিয়ে যা। তো উনি এবার লক্ষ্য করে দেখলেন রাসেল ভাই, ওনার সামনের থেকে কয়েক কদম দূরে কে জানি দাঁড়িয়ে আছে। হালকা অন্ধকারে, সে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই দেখছে, বুঝতে পারছে যে একটা অবয়ব, আর কণ্ঠস্বর কিন্তু মেয়ের কণ্ঠস্বর। তখন সে তার হাতের টর্চ লাইটটা মারে, মেরে দেখে নাই। আবার টর্চ লাইট বন্ধ করে, দেখে আবার আছে। আবার টর্চ লাইট অন করে, দেখে নাই। তো সে ভাবে এটা হয়তো আমার মনের ভুল হচ্ছে, আবার আনমনে আগাতে থাকে। আবার ওই কণ্ঠস্বর যে, তোর ইলিশ মাছগুলো দিয়ে যা, না হলে কিন্তু তুই ফিরতে পারবি না। তো দেখলো রশিদুল, উনি দেখলো ভালো করে যে সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। তখন সে তার টর্চ লাইটটা মারলো, মেরে দেখে নাই। আবার টর্চ লাইট বন্ধ করে দেখে দেখা যাচ্ছে। তখন সে বুঝতে পারলো যে না, আজকে আমার কোনো নিস্তার নাই, আমাকে এখান থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে। এটা খারাপ কিছু ধরে ফেলছে। আর যেহেতু আগে এই বিষয়গুলো খুবই ঘন ঘটা ছিল, মানুষ এগুলো নিয়ে আলোচনা করত, এই জিন ভূতের বিষয়গুলা। আসলে ভূত বলতে তো কিছু নেই, এগুলো হচ্ছে দুষ্টু জিনের কাজ। তো তখন সে করে কি, আবার দ্রুত হাঁটতে থাকে। এবার দ্রুত হাঁটতে হাঁটতে আনমনে হাঁটতেই থাকে, মানে সে এমন একটা ভাব করে যে সে কিছুই জানে না। তো এইবার সে কি করছে, টর্চ লাইটটা জ্বালিয়ে রেখে হাঁটতেছে। কিছুক্ষণ পরে দেখে রাস্তার যে ধারে জমি ক্ষেত, বর্ষায় কিন্তু সেগুলো পানিতে ডুবে গিয়েছে। তো দেখতেছে পানির মধ্য দিয়ে কি জানি স্যাঁতস্যাঁত করে হাঁটতেছে। সেও হাঁটতেছে, তার হৃদমেই ওই জিনিসটাও হাঁটতেছে। হঠাৎ সে বাম পাশে তাকিয়ে দেখে রাসেল ভাই একটা কালো শুয়োর তার সাথে সাথে আসতেছে, আর গদ 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 করতেছে। তো সে এটা দেখে তো আরো বিচলিত হয়ে যায়, ভয় পেয়ে যায়। সে আরো দ্রুত হাঁটতে থাকে। দেখে ওই শুয়োরটা ধীরে ধীরে আরো বড় হতে থাকে।
সে পিছনে তাকিয়ে দেখতেছে ওটা বড় হচ্ছে আরো ধীরে ধীরে। তো একটা সময় শুয়োরটা হাতির থেকে কিছুটা ছোট আকার ধারণ করে তার ঠিক সামনে এসে দাঁড়ায়। এই জিনিস দেখার পর রাসেল ভাই সে যে দিক দিয়ে এসেছে, যে পথ দিয়ে এসেছে, সেই পথে উল্টা দৌড়াতে থাকে। দৌড়াতে 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 রাস্তা দিয়ে একটা ছোট উঁচু রাস্তা আছে, ওই রাস্তাটাও হালকা একটু পানিতে ডুবে গিয়েছে, ওটা দিয়ে দৌড়াতে থাকে বাড়ির উদ্দেশ্যে। তো সে দৌড়াতে দৌড়াতে তাকে পানিতে ফেলা দেওয়া হয়, টেনে হিসেবে পানিতে ফেলা দেওয়া হয় এবং তাকে চুবানো শুরু করে। ওই অবয়বটা তাকে পানিতে চুবানো শুরু করে, পানিতে অনর্গল চুবানো শুরু করে, চুবাতে থাকে। আর ইনি এদিক দিয়ে হাজারি চিৎকার শুরু করে দেয়, কে আছেন, আমাকে বাঁচান, কে আছেন, আমাকে বাঁচান, আমি শেষ, আমি মরে গেলাম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন কিছু লোক ওই খোঁচা দিয়ে মাছ মারে বর্ষাকালে। তো ওই লোকগুলা একটা বিলের ধারে ছিল দূরে, কিন্তু রাতে যেহেতু চিৎকার বা আওয়াজের ধ্বনি দ্রুত প্রতিফলিত হয়, ওই লোকগুলা শুনতে পেয়ে ওরা চলে আসে। আবার এদিক দিয়ে বাজারেও কিছু লোক ফিরছিলেন, 1-2টা লোক, ওরাও চলে আসে, এসে তাকে উদ্ধার করে। আদামরা অবস্থায় তাকে পায়, পেয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে তার শরীরে প্রচুর জ্বর আসে এবং তিনি কিন্তু 3 দিনের মাথা মারা গিয়েছে, কারণ তাকে এমন ভাবে চুবানো হয়েছে সে আর বেঁচে থাকেননি, সে মারা গিয়েছে। আর একটা ঘটনা রাসেল ভাই, ওই যেই ছেলের সাথে মহসিন, যার সাথে ওই দম্পতির মেয়ে যিনি বজ্রপাতে মারা গেল, তার যে সম্পর্ক ছিল একটা প্রেমের সম্পর্ক প্রণয়, সেই ছেলেকে আমি দেখতাম যে সেই ছেলে পুকুর পাড়ে, কখনো আমাদের বাড়ির পাশে একটা কিছুটা দূরে একটা বড় জঙ্গল আছে, যেখানে গ্রামের মানুষজন গরু ছাগল গৃহপালিত পশু প্রাণী মারা গেলে ময়লা আবর্জনা এগুলো সব ওই জঙ্গলে ফেলে। এবং ওই জঙ্গলে অনেক মানুষ ফল পাড়াতে যায়, ডুমুরের গাছ আছে, অনেক রকমের ফলের গাছ আছে, কলা গাছ আছে, অনেক বড় জঙ্গল অপরিত্যক্ত। তো রাসেল ভাই ওই জঙ্গলের ধারে দেখতাম মাঝে মধ্যে ওই ছেলে নিজে নিজেই বিড়বিড় করে কথা বলতো। তো একদিন ওই ছেলের মা আমাদের বাড়িতে আসেন, ওর মা সুখী বড়ি নিতে আসেন আমার মায়ের কাছে। তো তখন ওর মা বলে যে ওই ছেলেকে নাকি মাঝে মধ্যে ওই মেয়ে ভর করে, ওর শরীরে ভর করে। তো একদিনের ঘটনা, ওই ছেলেকে ওই মেয়ে ভর করেছিল শরীরে, বলছে ওই মেয়ের কথা বলতেছে, আমি অমুক। তারপর ওই মেয়ে যে ভর করেছে সে বলল, উত্তর দিল যে আপনারা এর যেখানেই বিয়ে ঠিক করেন না কেন, ওর বিয়ে আপনারা কোথাও দিতে পারবেন না, ওর বিয়ে আপনারা কোথাও দিতে পারবেন না। আর ওকে আমি বলছিলাম তোকে আমার সাথেই সারা জীবন থাকতে হবে, তুই অন্য কাউকে কোনোদিন তোর করে নিতে পারবি না। আমি ওকে বলছিলাম যে আমি সারি হয়ে গেছি। রাসেল ভাই, সারি হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক মেয়েগুলো দুর্ঘটনায়, যেমন আত্মহত্যা করে বা বজ্রপাতে মারা গেলে বা বিভিন্ন দুর্ঘটনায় মারা গেলে এরা নাকি সারি হয়ে যায়। এটা আমাদের গ্রামে প্রচলিত একটি ঘটনা, সবাই এই সারি বিষয়টা জানে এবং উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আপনি যদি খোঁজ খবর নেন জানতে পারবেন। তো যাই হোক রাসেল ভাই, পরে এই মেয়ে বলে আমি সারি হয়ে গেছি, আমি তোকে ছাড়বো না। তো একটা সময় ওই যে ছেলে মহসিন, সে কিন্তু পাগল প্রায় হয়ে যায়। দেখা গেছে সে নিজে নিজে কথা বলতেছে বিড়বিড় করে। আমি নিজেও স্কুলে যাওয়ার পথে দেখেছিলাম সে নিজে নিজে কথা বলে। পরবর্তীতে সে একবারে পুরো দমে একজন পাগলে পরিণত হয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো বিয়ে হয় নাই, এখনো সেইভাবেই আছে। তো রাসেল ভাই, আরেকটা ঘটনা শেয়ার করি। আমাদেরই এলাকায় ভুট্টু চেয়ারম্যান নামে এক চেয়ারম্যান আছেন, ওনার অনেক বড়, বিশাল বড় লিচু বাগান। তো ওই লিচু বাগান পাহারা দিত আমাদেরই এলাকার মকফুর নামে এক ব্যক্তি। তো একদিন ওই মকফুর, উনি লিচু বাগান পাহারা দিচ্ছিলেন রাতে, তখন রাত আনুমানিক 11টা বাজে। আর গ্রামে সেই সময় 11টা মানেই অনেক রাত, যেহেতু আজ থেকে ঘটনার সময়কাল হচ্ছে 14 বছর। তো উনি পাহারা দিচ্ছিলেন, হঠাৎ দেখে বাদুরের মতো বিশাল বড় একটা বাদুর উড়ে এসে লিচু বাগানে পড়লো। তো সে যায়, গিয়ে রাসেল ভাই যেটা দেখে যে ওই যে মেয়ে যে মারা গিয়েছে, ওই মেয়ের মতো মুখ, আর পুরো শরীরটা
পাখির পালকে আবৃত, কালো পাখির পালক, আর মুখটা ওই মেয়ের। তো এটা দেখে তো সে, কি বলবো রাসেল ভাই, একমাত্র যে দেখে সেই বুঝতে পারে। এমন চিৎকার করে, সে চিৎকার করে বাড়ির উদ্দেশ্যে দৌড় দেয়, বাড়ির উদ্দেশ্যে সে দৌড় দেয়। পরের দিন ঘটনা সবাইকে বলে যে আমি ওকে দেখছি। কেউ তো বিশ্বাস করতে চায় না যে এইরকম ঘটনা ঘটে, একমাত্র যার সাথে ঘটে সেই বোঝে। তো এইটা ছিল ওনার সাথে একটা ঘটনা। উনিও এই সব জিনিস দেখার পর কেউ আর স্বাভাবিক নর্মাল থাকে না, একমাত্র যে দেখে সেই বুঝতে পারে। তখন সেও কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে যায়। তখন আমাদের এলাকার এক ব্যক্তি, যার কোনো ঠিক ঠিকানা নাই, ওনার নাম হচ্ছে মনু মিয়া। এই মনু মিয়ার সম্পর্কেও কিছু ঘটনা আছে। পরবর্তীতে মনু মিয়ার এই ঘটনাটি আমি রেকর্ড করে পাঠিয়ে দিব রাসেল ভাই। এই যে মনু মিয়া, ওনাকে জানানো হয় মনু মিয়া হচ্ছে আধ্যাত্মিক প্রকৃতির এক লোক। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এমন কাপড় চোপড় পরে যে কেউ ভাববে সে অপবিত্র, কিন্তু আসলে তার কাপড়গুলো পুরনো হলেও সে কিন্তু একটা পাক পবিত্র লোক। এই মনু মিয়া তখন কিছু বিষয় বলে যে এখানে অনেক সমস্যা আছে, এই সমস্যা জিন ঘটিত সমস্যা। আমি আর কিছু বলতে চাই না, উনি আর কিছু এই বিষয় নিয়ে ইয়ে করে না। কিন্তু যারা অসুস্থ হয়েছে তাদের একটা পানি পড়া দেন। এই পানি পড়া খেয়ে যারা যারা ওই মেয়ের মাধ্যমে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে বা খারাপ যে এনিমি, তার যে ক্ষতির, তার দ্বারা যে ক্ষতি হয়েছে, ওনার ওই মনু মিয়ার পানি পড়া খেয়ে সবাই সুস্থ হয়ে যান। আর মনু মিয়া এর বেশি আর কিছু বলেনি, এইটুকুই সাহায্য করেছে। তো পরবর্তীতে ওনার পানি পড়া খেয়ে যারা যারা অসুস্থ হয়ে যায় ওই জিন বা অবয়বের মাধ্যমে, তো তারা কিন্তু সুস্থ হয়ে গিয়েছে একটা সময়। তারপর কিছুদিনের আরো একটা ঘটনা ঘটে। কিছুদিন পর আমাদের গ্রামেই মুন্সিপাড়া নামে একটা জায়গা আছে, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। সেই মুন্সিপাড়ার পাড়ার মাঝখানে একটা অনেক বড় পুকুর আছে, যেখানে যেটা হচ্ছে আপনার খাস জমিন বলে। পুকুরটা খাস জমিনে পড়ছে। তো ওই পুকুরে সবাই গ্রামবাসী শেয়ারে চুক্তি নিয়ে মাছ চাষাবাদ করতেন। তো ওই পুকুরে হঠাৎ একদিন একটা বাচ্চা মারা গেল, আরেকদিন একটা বাচ্চা মারা গেল, আরেকদিন 2টা বাচ্চা মারা গেল। এখন রহস্য এখানেই যে প্রথম 2টা বাচ্চা যখন মারা গেল তখন কিন্তু ওই পাড়ার বাসিন্দারা সবাই সজাগ হয়ে গেছে যে না, আমাদের বাচ্চা কাচ্চারা যেন ওই পুকুরে যাইতে না পারে, সেজন্য এদেরকে সবসময় সেফটি জোনে রাখতে হবে। সবাই বাচ্চাদের সেফটি জোনে রাখে। তারপরেও আরো কয়েকটা বাচ্চা ওই পুকুরে গিয়ে মারা যায়। তো এটা তো রহস্য যে আরো বাচ্চা আমরা এত সেফটি জোনে রাখলাম, নিরাপদে রাখলাম, তারপরও আমাদের বাচ্চা গেল কিভাবে? এইভাবে ওইখানে টোটাল 9টা বাচ্চা পুকুরে মারা যায়। আর এই 9টা বাচ্চা যখন পুকুরে মারা গেছে, পাড়াটা কিন্তু অনেক বড় রাসেল ভাই। তো এতগুলো বাচ্চা যখন মারা গেছে সবার মনে একটা খটকা জাগে যে কি ব্যাপার, এইটা তো কখনো সম্ভব না। অনেকে বলছে আমার বাচ্চাকে আমি রুমের ভিতর সুন্দর করে রাখছি, ওই বাচ্চা ওইখানে যাওয়ার কোনো কথাই না। দেখি দরজা সিটকিনি লাগিয়ে দিছি বাইরের থেকে, দিয়ে রান্না করতেছি, দেখি দরজা সিটকিনি খোলা, দরজা সিটকিনি খুললো কে? আর বাচ্চাই বা এতটুক বাচ্চা গেল কিভাবে পুকুরে? এগুলো রহস্য জেগে যায়। তখন কিছু তান্ত্রিক গোছের সুকুমার নামে এক গুণিকর মানে আমাদের এখানে তান্ত্রিককে গুণিকর বলা হয়। তো তাকে নিয়ে আসা হয় সুদূর দিনাজপুর থেকে। তো তখন তিনি আসেন এবং এক ইমাম সাহেবকেও নিয়ে আসা হয়, এবং একটি তুলা রাশির ব্যক্তিকে তারা সাথে করে নিয়ে আসে। তো তখন বিভিন্ন ভাবে প্রক্রিয়ার মাধ্যমে ধ্যান করার পর সেই সুকুমার গুণিকর তান্ত্রিক উনি বললেন যে এই পুরা গ্রামটাতেই কিছু খারাপ অশরীরী জিন এদের প্রভাব বিস্তার করছে। এরা আগে জঙ্গলে থাকতো, কিন্তু জঙ্গলগুলো কেটে কেটে অনেকে বাড়ি করার কারণে, জনবসতি করার কারণে এদের থাকার যে আশ্রয়, তারা আশ্রয়হীন হয়ে গিয়েছে। এই জন্য তারা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে।
আর এরা মূলত কবজা করে যারা অপমৃত্যু হয়, আত্মহত্যা করে বা বজ্রপাতে মৃত্যু, এদের রূপ ধারণ করে। এরা বিশেষ করে এদের মধ্যেই, এদের গোত্রী 4 জন জিন ওই যে দম্পতির যে মেয়ে তার রূপ ধারণ করে মানুষকে ভয় দেখাচ্ছে। এছাড়াও এরাই ছোট বাচ্চাদেরকে পুকুরে নিয়ে গিয়ে মেরে ফেলছে। এবং আপনারা পুকুরের যে বাচ্চাগুলোকে ওই তান্ত্রিক বলেন, আপনারা যে বাচ্চাগুলো পেয়েছেন, আপনাদের বাচ্চাগুলো শরীরে কি রক্ত শূন্যতা পেয়েছেন? রাসেল ভাই, প্রতিটা বাচ্চা যে ওই পুকুরে মারা গিয়েছে তাদের শরীরে কিন্তু কোনো রক্ত নেই, মানে তাদের শরীর এমনিতেও পানিতে যারা মারা যায় তাদের শরীর সাদা হয়ে যায়, কিন্তু ওই বাচ্চাগুলো, মানে তান্ত্রিক বললেন ওই বাচ্চাগুলো পুকুরে যখন মারা গিয়েছে তাদের পুরা শরীর ফ্যাসফ্যাসে সাদা হয়ে গিয়েছে, মানে তাদের রক্তগুলো ওরা শুষে খেয়েছে। এবং তান্ত্রিক বলে, আপনারা তো কখনো তাদের ভিতরের অর্গান দেখেন নাই, তাই না? তাদের ভিতরের যে কলিজা, আপনারা তাদেরকে পোস্টমর্টেম করে দেখতেন বা এখনো করে দেখতে পারেন, তাদের ভিতরে কলিজাটাও নাই, কারণ তাদের কলিজাটাও তারা খেয়ে ফেলেছে, শুধুমাত্র কলিজা আর রক্তটুকু। এই বলে তান্ত্রিক বলে, আমি সমাধান করে দিব, আমার কাছে সমাধান আছে, কিন্তু যারা এদের মাধ্যমে ক্ষতির শিকার হয়েছে তারা আর কখনো স্বাভাবিক হবে না। প্রথম যে এক ব্যক্তির কথা বলেছিলাম মিষ্টি নিয়ে যাচ্ছিল, তিনিও কিন্তু রাসেল ভাই বেশি দিন সুস্থ থাকেননি, মারা গিয়েছে। তো পরবর্তীতে তান্ত্রিক বলল যে আমি কিছু নিয়ম কানুন করে দিচ্ছি, এই নিয়মের বাইরে কেউ যাবেন না। আমি জিনগুলোকে বোতলবন্দি করার চেষ্টা করছি, একটু সময় লাগবে। পরে একটা প্রক্রিয়ার মধ্যে জিনগুলোকে আবদ্ধ করা হয়, তার মধ্যে 2টি জিন পালিয়ে যায়, তাদেরকে আবদ্ধ করতে বা বোতলে ঢোকাতে পারেনি। তো পরবর্তীতে তান্ত্রিক আবার বললেন যে এখন যে কয়টি জিন পালিয়ে গেছে এরা পরবর্তীতে নিঝুম পাখির ন্যায় ফিরে আসবে। এই নিঝুম পাখি হচ্ছে প্রতিটা বাড়িতে বাড়িতে এক এক দিন এক এক সময় ঠিক মধ্যরাতে ওরা পাখির ন্যায় শব্দ করবে, মেইন দরজায় গিয়ে টোকা দিবে, রুমের দরজায় গিয়ে টোকা দিবে। কিন্তু ওদের ছলনায় কেউ পড়বেন না, আর কেউ ভাববেন না যে কোন আত্মীয় স্বজন এসেছে। এগুলো হবে সেই জিনগুলো ছলনা। আর যেই দরজা খুলবেন তার আর্থিকভাবে ক্ষতি হবে, সে রোগাক্রান্ত হবে, তার সন্তানাদি তারা মারা যাবে। ওদের ফাঁদে কেউ পা দিবেন না। এগুলো হচ্ছে খুব খারাপ জাতের জিন, দুষ্টু প্রকৃতির জিন। আর শব্দটা হবে একটা পাখির শব্দ, আমরা শুনতে পাই, যেটা ওই তান্ত্রিক বলে। শব্দটা হবে এইরকম, এইরকম একটা সুন্দর নয়েজ করবে। তো এটাতে কেউ দেখার জন্য। রাসেল ভাই, আমি ঢাকা মাধবদী মশারি থেকে বলছিলাম। তা আমি আগে যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল। এই ভূত এফএম অনেক আগে থেকে শোনা হয়। তা শুনতে শুনতে নিজেরা একটু জীবনে কার সাথে কি ঘটলো ওরকম কথাবার্তা বলতেছিলাম। তা কথাবার্তা বলার জানতে পারলাম যে আমার ফ্রেন্ডের আব্বুর সাথেও একটি ভয়াবহ ঘটনা ঘটলো আর কি। তা ও যেভাবে বললো ওইভাবে বলার চেষ্টা করতেছি আর কি। আমরা অনেকেই জানি যে আগের দিনকাল কিরকম গেছে। আগে আপনার ওরকম সবার বাসায় বাসায় লাইট ছিল না, দোকানপাট অফ ছিল, ওইরকম আপনার মানুষ চলাচল ছিল না। এই সন্ধ্যায় মানুষ ঘুমিয়ে পড়তো আর কি। আর গ্রামে তো এটা আরো বেশি হয়। তো ফ্রেন্ডের আব্বু যখন কাজ করার জন্য বাইরে যায়, কাজ করতে করতে সারাটা দিন পার হয়ে যায় আর কি। সারাটা দিন পার হয়ে যাওয়ার পর উনি বাসায় আসবে, তো বাজার করে নিয়ে আসতেছিল ইলিশ মাছ, কাঁচা বাজার, এগুলোই নিয়ে আসতেছিল। এক পর্যায়ে আসার পরে একটা পুকুর পার হতে হবে। তো আমরা তো জানি খুব ভালো করে আগের দিন আপনার ওরকম ব্রিজ বা পুল বা রাস্তা ওরকম উন্নত ছিল না, যার কারণে আপনার বাঁশ দিয়ে পুকুরটা পার হওয়ার একটা ব্যবস্থা ছিল। তা আমার ফ্রেন্ডের আব্বু যখন এই পুকুরটা পার হওয়ার জন্য বাঁশটার মধ্যে পাড়া দিল, মানে
ওনার এরকম কিছু মনে হইতেছে যে ওনার পিছু পিছু কি কোনো কিছু আছে কি, তা বা ওনার পিছু কেউ ওনাকে দেখতেছে, ওনাকে নজর করে রাখতেছে যে কি হইতেছে না হচ্ছে, এরকম কোনো কিছু। আমরা জানি যে আমরা আমাদেরকে যদি কেউ কোনো মানে কেউ আমাদেরকে চোখে রাখে বা আমাদেরকে উপরে কেউ নজর রাখে, এটা অনুভব হয়, এটা বোঝা যায়। তো ওইরকমই একই হইতেছিল। তখন উনি কিছুটা ভয় নিয়ে সামনে এগোইতেছিল, মানে বাসায় তো যেতে হবে। তো বাসায় আসার সময় মানে বাসটা হাঁটার সময় একটু সামনে আসার পরে আপনার বাসটা কি হলো, মানে অলক্ষণ ভাবে মানে আপনার বাসটা নিচের দিকে যাওয়া শুরু করলো, মানে যার ফলে মানে পানির নিচে চলে গেছে একদম। আমরা কিন্তু জানি যে আসলে একটা যে পুকুরটা পার হওয়ার জন্য যে এরকম বাঁশ দিয়ে রাস্তা থেকে কিন্তু 2-4-5 জন থাকলো, ওরকম কিছু হওয়ার কথা না। বাট উনি একা, কেউ নেই। ওই সময় আপনার পানির নিচে বাসটা চলে যায়। আর ওনার ওই টাইমে মনে হয় যে ওনার আম্মু বলছিল যে এই রাত করে কোনো প্রবলেম হলে বা সাথে মাছ থাকলে প্রবলেম হতে পারে। তা উনি ওই টাইমেই ইলিশ মাছটা ছেড়ে দেয় আর কি। ছেড়ে দেওয়ার পর পানি থেকে ভিজে টিজে যায়। ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে সিচুয়েশন নর্মাল হয়ে যায়। তো সাথে সাথে উপরে ওঠার পরে দৌড়ে তাড়াতাড়ি করে আসতেছিল। আসার পথে আপনার পাশে 2টা কবর পড়ে কি আপনার এক বরাবর, মানে পারিবারিক কবরগুলো যেরকম হয়, যেমন জামাই মানে স্বামী স্ত্রী মারা গেলে যেরকম পাশাপাশি কবর দেওয়া হয়, ওরকম কবর দেওয়া হলো কি। তো উনি আসার সময় এই কবরের পাশাপাশি আসার সময় উনি মানে খেয়াল করলো কেউ বলতেছে, হে আক্তার, আক্তার এদিকে আয়। তো উনি যখন ভয় পাওয়ার মানে পুকুর থেকে উঠে ভয় পাওয়ার সময় আসার সময় একটা সিগারেট মুখে জ্বালিয়েছিল আর কি। তো কবরটা আসা বরাবর এরকম একটা নয়েজ পাওয়ার পরে উনি ওখানে দাঁড়ায় যায়, ভয়ে দাঁড়ায়, মানে ভাবতে থাকে এটা কি মনের ভুল না সত্যি এটা কি শুনলো। এটা ভাবতে ভাবতে পরবর্তীতে আবার ওই কবর থেকে মানে বলতেছে, এই আক্তার, আক্তার সিগারেটটা দে। ওইটা শোনার সাথে সাথে উনি সিগারেটটা মুখ থেকে ফেলে খুব মানে আমরা সবাই জানি জীবনের মায়া কিরকম থাকে। উনি সাথে সাথে দৌড়ে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর সাথে সাথে ওনার জ্বর আসে, 2-3 দিন এরকম ভাবে কেটে যায়। তারপরে এটা তার আম্মুর সাথে বলে, আর এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে জানায় কি। ওয়ালাইকুম রাসেল ভাই, আমি ইরফান ইসলাম ইরাম বলছি রংপুরের আইডিয়াল মোড় থেকে। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন দুবাই প্রবাসী সাদাত নূর ভাই। সাদাত নূর ভাইয়ের গ্রামের বাড়ি চন্দনাইশ, চট্টগ্রাম। কর্ণফুলী নদীর নিকটবর্তী এলাকা চন্দনাইশ। তো রাসেল ভাই, সাদাত নূর ভাই তার বন্ধুর বোনের বিয়েতে যান। তো বিয়ে বাড়িতে হঠাৎ করে সাদাত নূর ভাইয়ের ফোন কল আসে। তো যেহেতু বিয়ে বাড়িতে রাসেল ভাই প্রচুর শব্দ হচ্ছিল, নয়েজ হচ্ছিল, সেজন্য সাদাত নূর ভাই বিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে নিকটবর্তী একটি ফাঁকা স্থানে যান। তো সেই ফাঁকা স্থান বালু দিয়ে ভর্তি করা। তো সেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, আর একটু একটু করে হাঁটছে আর ফোনে কথা বলছে। তো হঠাৎ সাদাত নূর ভাই একটা বিষয় লক্ষ্য করে যে তার 2 পায়ের অভ্যন্তরীণ মধ্য স্থানে আরেকটি বড় পায়ের ছাপ পড়ছে। তো হঠাৎ সে ভাবে যে আসলে হয়তো আমার ভুল হচ্ছে কোথাও, বা আমি ভুল কিছু দেখছি, বা মনের ভুল হতে পারে। কিন্তু সে আবার ফোনে কথা বলতে বলতে আবার ভালোভাবে লক্ষ্য করে দেখে যে না, সত্যি এটা কোনো মনের ভুল নয়। সে হাঁটছে, তার 2 পায়ের অভ্যন্তরীণ আরেকটি বড় পায়ের ছাপ পড়ছে, যে পায়ের ছাপটা 1 হাত। তো সে খুব দ্রুত হাঁটতে থাকে। তো যতই সে দ্রুত হাঁটছে, সেম পজিশনে পায়ের ছাপটিও পড়ছে। সে আরো দ্রুত হাঁটতে থাকে। সে দেখে পায়ের ছাপটি আবার পুনরায় পড়ছে। তো একটা পর্যায়ে সে দৌড়াতে থাকে। দৌড়াতে সে জ্যোৎস্নার আলোয় পিছনে লক্ষ্য করে দেখে যে পায়ের ছাপটা এবার তার 2 পায়ের মাঝবর্তী অবস্থানে পড়ছে না, তার পিছনে পড়ছে। সে আরো প্রাণপণ দৌড়াতে থাকে। সে একটা পর্যায়ে পিছনে লক্ষ্য করে দেখে যে সেই যে বড় পায়ের ছাপটি পড়ছে
ভরাটকৃত জায়গার যে বালুগুলো, সেই বালুগুলো উপরে উড়ে উড়ে আসছে। সে বুঝতে পারলো যে এটা অস্বাভাবিক কিছু, স্বাভাবিক কিছু নয়, আজকে যেভাবেই হোক আমাকে বাঁচতে হবে। সে প্রাণপণে দৌড়াতে থাকে। একটা পর্যায়ে দৌড়াতে দৌড়াতে সে বিয়ে বাড়িতে এসে পৌঁছায়। বিয়ে বাড়িতে পৌঁছানোর পর সাদাত নূর ভাই পড়ে যায়। তখন আশপাশ বিয়ে বাড়ির লোকজন আসে, তার বন্ধু বান্ধবরা আসে, তাকে জিজ্ঞেস করে যে কি হলো তোমার, হঠাৎ করে এইভাবে দৌড়ে এলে কেন? তখন সাদাত নূর ভাই বলে যে আমার সাথে এইরকমটা ঘটেছে। পরের দিন সকালে সাদাত নূর ভাই এবং তার বন্ধু বান্ধবরা সেই জায়গায় যায়, গিয়ে সেখানে বালু ছাড়া আর কিছুই দেখতে পায় না। সাদাত নূর ভাই আরো বলেন সেদিন রাতে সে সেখানে একটি টিনের ঘর দেখেছে, কিন্তু সেদিন সকালবেলা যে গেল পরের দিন কোনো টিনের ঘর সেখানে দেখতে পায়নি, শুধু চারপাশে বালু আর বালু। কিছু দূর নিকটবর্তী একটি কবরস্থান, বড় কবরস্থান, যেখানে মানুষকে দাফন করা হয়। এই চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি মূলত আমার বড় আব্বুর কাছ থেকে শোনা। ঈদের ছুটিতে সবার মতনই আমরাও বাসায় গিয়েছিলাম, গ্রামের বাসায় গিয়ে সেখানে পরিবারের সবাই মিলে আড্ডা দিতে দিতে হট করে আমি বড় আব্বুকে বললাম যে আপনার জানা কোনো ভূতের ঘটনা আছে কিনা। তো তখন তিনি বললেন আমি তো অনেক ঘটনা জানি, তো তাহলে আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ঘটনা শোনাবো তোমাদেরকে। তো আমি ঘটনাটি তার মতো করেই বলতেছি। তো চলুন শুরু করা যাক। বড় আব্বু বলতেছে, ছোটবেলায় দাদার সাথে জানাজায় গিয়ে প্রথমবার লাশ দেখেছিলাম। সেই রাতে ঘুমাতে পারিনি, চোখ বন্ধ করলেই সেই প্রথমে মুখটা ভেসে উঠত। তখন থেকে জানাজা পড়লেও লাশের মুখ দেখা থেকে বিরত থাকি। ঘটনাটি 2004 কিংবা 5 সালের দিকে। আমার বড় আব্বু তার বোনের বাসায় অর্থাৎ আমার ফুপির বাসায় বেড়াতে যায়। গিয়ে দেখে সেখানে একজন মানুষ মারা গেছেন। সকাল 10টা নাগাদ সেই গ্রামের মসজিদের মাইকে ঘোষণা করা হলো আজ সকাল 11টায় মরহুম ফজলু মাস্টারের জানাজা অনুষ্ঠিত হবে, সবাই উপস্থিত থাকুন। ফজলু মাস্টারকে আমি চিনি না, তবে বোনের বাসায় যাওয়া আসার সুবাদে নামটা অনেকবার শুনেছি। উনি নাকি নরম স্বভাবের মানুষ ছিলেন। ভাবলাম আজ যেহেতু শুক্রবার, গিয়ে জানাজাটা পড়েই আসি। ওযু করে মসজিদে পৌঁছালাম 10:30টার দিকে। জানাজার জন্য সব প্রস্তুতি চলছে। মসজিদের পাশেই পুরনো আম গাছটার নিচে লাশটা রাখা ছিল খাটিয়েই। চারপাশে লোকজন জড়ো হচ্ছে, কেউ কোরআন পড়ছে, কেউ দাঁড়িয়ে গল্প করছে। আমি একটু দূরে ছায়ায় দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালো এক অপরিচিত বৃদ্ধ। গায়ে ময়লা সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, মুখ ভরা সাদা দাড়ি, চোখ জোড়া অদ্ভুত গম্ভীর। তিনি আস্তে আস্তে করে বললেন, মৃত্যু দেখেছ কেমন জানো? না শুধু ঘুমিয়ে পড়ে না, অনেক সময় সেটা হয় অসীম শাস্তির দরজা। আমি একটু চমকে বললাম, আপনি কি ফজলু মাস্টারকে চিনতেন? চিনতাম মানে? ভালো করেই চিনতাম। সে আজ বিপদের মধ্যে আছে। আমি বিস্মিত হলাম। বিপদ? উনি তো মারা গেছেন। হ্যাঁ, কিন্তু দুনিয়ার ঋণ তাকে পরকালের গেটে আটকে রেখেছে। ওর কাছে এখনো রশিদ চাচার দোকানের 25 টাকা বাকি। জানাজার আগে সেটা শোধ না করলে ওর আত্মা মুক্তি পাবে না। আমি আরো হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এসব জানলেন কিভাবে? জানতে পেরেছি। তুমি কি একটু দয়া করবে? ওর ছেলে আশিককে গিয়ে এটা বলো। সে ওই খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে, কালো পাঞ্জাবি পরে। কোনো কিছু না ভেবেই আমি ওর কথা শুনে ফজলু মাস্টারের ছেলের কাছে গেলাম। ছেলেটিকে দেখে মনে হলো খুব শান্তশিষ্ট। তাকে বললাম, আশিক ভাই, আপনার বাবার কাছে নাকি রশিদ চাচার দোকানের 25 টাকা বাকি ছিল। জানাজার আগে সেটা শোধ করা দরকার। আশিক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন? আমি বললাম, একজন বৃদ্ধা এসে আমাকে বললেন। গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, একদম এখানেই দাঁড়িয়েছিলেন। ছেলেটি কিছু না বলে পকেট থেকে টাকা বের করে আমার হাতে দিয়ে বলল, তুমি যদি জানো তাহলে দিয়ে দাও, ভালো কাজ হবে। আমি দেরি না করে মসজিদের পাশে রশিদ চাচার দোকানে গেলাম। উনি আমার কথা শুনে প্রথমে কিছু মনে করতে পারলেন না, তারপরে মাথা নেড়ে বললেন, আরে হ মনে আছে, মাস্টার সাহেব বলেছিলেন কালকেই টাকা দিবেন। ভালো মানুষ ছিলেন, উনি প্রতিদিনই চা খেতে আসতেন, তাই আমি আর কিছু বলিনি। টাকা দিয়ে আমি যখন আবার মসজিদে ফিরে এলাম, তখন জানাজার নামাজ শুরু হবে।
লোকজন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, তবে আমার নজর বারবার সেই বৃদ্ধ লোকটিকে খুঁজছিল। কোথাও দেখা গেল না। পুরো এলাকা চষে ফেললাম, কেউ দেখেনি এমন কাউকে। নামাজ শেষ হওয়ার পর সবাই চেনা মতে লাশের মুখ দেখতে এগিয়ে গেল। আমিও দ্বিধায় দ্বিধায় এগোলাম। মনে মনে ভাবলাম আজ একটু সাহস করে দেখি। যখন খাটিয়ার কাছে পৌঁছালাম, একজন খাটিয়ার কাপড় সরিয়ে দিল। তারপরে যা দেখলাম রাসেল ভাই, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কিছুক্ষণের জন্য আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে গেল। মুহূর্তে আমার মাথা রিমঝিম করে উঠল। আমি যাকে 1 ঘন্টা আগে পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি, সে আর কেউ নয়, এই ফজলু চাচা। একই চোখ, একই দাড়ি, একই পোশাক, ফজলু মাস্টার। তার লাশের মুখ একদম সেই বৃদ্ধা লোকটার মতোই ছিল, যিনি আমাকে ঋণের কথা বলেছিলেন। আমি যেন এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার পুরো শরীর বেয়ে ঘাম নামছে। পাশে দাঁড়িয়ে থাকা একজন জিজ্ঞেস করলো, কিরে, মুখ দেখে ভয় পাইলি নাকি? আমি শুধু মাথা নাড়ালাম। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি তখন। সেদিন রাতেও আমি ঘুমাতে পারিনি। শুধু ভাবছিলাম, কে ছিল সেই লোক? মৃত ফজলুল মাস্টার কিভাবেই বা আমার সাথে কথা বললেন? আমি এই ঘটনার ব্যাখ্যা এখনো পাইনি, এবং সেখানে আমার বোনের বাসা হওয়াতে আমি সেখানকার কাউকে এটা বলতে পারিনি। কারণ এতে করে যদি আমার বোনের কোনো বদনাম হয় বা অনেকে অনেক কিছু বলতে পারে, আমি সেটা চাইনি। এজন্য আমি সেই ঘটনাটি তখন কাউকে বলতে পারিনি। তবে আমার মনে প্রশ্ন যে আসলে সেটা কে ছিল, বা এটা যদি সত্যি না হয়ে থাকে, তাহলে সেই রশিদ চাচার দোকানের 25 টাকা বাকি ছিল, এটা তো সত্য। তাহলে কি ফজলু মাস্টার কিছুক্ষণের জন্য জীবিত হয়েছিলেন, নাকি অন্য কিছু?